যেভাবে লিখছেন সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার বিশ্বাস আপনি ভালো আছেন, তাই আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমি নিয়মিত ভূত এফএম শুনি, তাই আগ্রহবশত একটি সত্য ঘটনা লিখে পাঠালাম। আমি নাম প্রকাশে আগ্রহী নই, ঘটনা লিখে পাঠালাম, ভালো লাগলে আপনি পড়ে শোনাবেন, কারণ আমার পক্ষে স্টুডিওতে যাওয়া সম্ভব না। ঘটনাটা আমার দাদার চাচাতো ভাই ফুল মিয়া, তার সাথে ঘটে যাওয়া সত্যি একটি ঘটনা। আমাদের বাড়ি বগুড়া শহর থেকে ২৫ কিলোমিটার পূর্বে, যমুনা নদীর পাড়ে। নাম বললে অনেকে চিনবেন। ২০০০ সালের দিকে যমুনার পানি নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়াতে প্রচুর বন্যা হয়েছিল। সবাই রাস্তায় ঘর বানিয়ে থাকতাম, রাতে সবাই মিলে আড্ডা দিতাম। একদিন দাদাকে অনুরোধ করলাম ভূতের গল্প শোনানোর জন্য। আমরা আগে জানতাম দাদার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আছে, তার মুখ থেকে ঘটনাটা শুনতে চাইলাম। তিনি রাজি হলেন এবং তার সাথে ঘটে যাওয়া ঘটনাটা বলতে শুরু করলেন। দাদার বর্ণনাটা দিয়ে রাখি। তিনি ছিলেন প্রায় ৬ ফুট লম্বা, সুঠাম দেহের অধিকারী এবং ভালো কুস্তি খেলতেন। তিনি যেভাবে বলেছেন আমি সেভাবেই পাঠালাম। ঘটনা শুরু। এটি স্বাধীনতার আগের ঘটনা। আমার বয়স তখন ২৭-২৮ বছর। ছেলেবেলা থেকেই ডান পিঠে, ভয় ডর বলে কিছুই ছিল না। বাড়ির গৃহস্থালির পাশাপাশি কুস্তি খেলতাম। এলাকায় কুস্তি খেলায় বেশ নাম ডাক ছিল, তাই বিভিন্ন এলাকা থেকে খেলার জন্য আমন্ত্রণ পেতাম। আমিও আনন্দের সাথেই খেলতে যেতাম। খেলা শেষ করে বাড়িতে আসতে প্রায় অনেক রাত হতো, আর এজন্য বউয়ের কাছে অনেক বকাবকি শুনতে হতো। আমি রাত করে বাড়িতে ফিরতাম, তাই জীবনে অনেক কিছুই দেখেছি, যেমন সাদা কাপড় পরা মহিলা, বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা, ভূতের আলোর কুণ্ডলি দেখা, অনেক কিছুই। কিন্তু আমার সামনাসামনি কখনো আসতো না, আর কোনোদিন ভয়ও পেতাম না। ঘটনাটা ঘটে এক গরমের সময়। তখন মাঠে মাঠে ধান কাটা চলছিল। সেবার খুব বেশি ধান লাগানো হয়নি, যেটুকু ছিল আগেই কাটা মারাই শেষ। সেবার শ্বশুর বাড়িতে অনেক ধান হয়েছে, তাই বউ আমাকে আমার ৪-৫ বছরের বাচ্চাকে নিয়ে বাপের বাড়ি গেল। আমাকেও সাথে যেতে বলল, কিন্তু আমি গেলাম না। আমাদের কিছু একটা ফসলের খেতে আগাছা নিড়ানির প্রয়োজন, তাই যায়নি। ধান কাটার সময় হওয়াতে কৃষক পাওয়া মুশকিল, সবাই ধান কাটতে ব্যস্ত। যা হোক, অনেক চেষ্টার পর একজনকে পেলাম, নাম আবুল মিয়া। আমরা বাজারের বটগাছের নিচে বসে সব আলাপ সেরে নিলাম। আমি আবুল মিয়াকে বললাম, খুব সকালে আমরা কাজ শুরু করব, টাকা কিছু বেশি দেব সকাল সকাল কাজ শুরু করার জন্য। সে রাজি হলো। আমি তাকে বললাম আমাকে যেন সকালে সে ডেকে নিয়ে যায়। কথা বলা শেষে যে যার মতো বাড়িতে চলে আসি। রাতের খাবার খেয়ে উঠানে বসে বিড়ি খেয়ে ঘুমোতে গেলাম। জ্যোৎস্না রাত, অনেক গরম পড়েছে। বিছানায় এদিক সেদিক করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। কারো ডাকে ঘুম ভেঙে যায়। আমি তারপরেও চুপচাপ বিছানায় বসে থাকি। এবার স্পষ্ট শুনতে পেলাম, ফুল ভাই, মাঠে যাবেন না? আমি এসেছি। ডাক শুনে বুঝতে বাকি রইল না এটা আবুল মিয়া। তবুও আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। চাঁদের আলোয় দেখলাম বাইরে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি বললাম, আবুল মিয়া, তুমি দাঁড়াও, আমি আসছি বলে বিছানা থেকে উঠে এক গ্লাস পানি খেয়ে বিড়ির প্যাকেট, ম্যাচ আর হাতে পাচুন অর্থাৎ নিড়ানি দেয়ার যন্ত্র, আমাদের গ্রামের ভাষায় পাচুন বলে, সেটা নিয়ে বের হলাম। দেখলাম সবাই ঘুমাচ্ছে। ঘড়ি ছিল না বলে সময় কত তা জানতাম না। আর চাঁদের আলো এতটাই পরিষ্কার যে দিন না রাত বোঝা যাচ্ছিল না। ভাবলাম গরমের কারণে সবাই দেরিতে ঘুমিয়েছে, তাই
উঠতে দেরি হচ্ছে, তাই আর কাউকে ডাকলাম না। একটা বিড়ি ধরিয়ে হাঁটতে শুরু করলাম। দেখলাম আবুল মিয়া আমার অনেক আগে চলে গেছে। আমি পিছনে পিছনে হাঁটতে শুরু করলাম। একবার ডাকলাম, আবুল মিয়া দাঁড়াও, একসাথে যাই। কিন্তু সে কোনো কথা বলল না। আমাদের বাড়ির গ্রামের এক পাশে হওয়ায় বাড়ির উঠান থেকে নেমেই ফসলের মাঠ শুরু। আমাদের ফসলের ক্ষেতটি ছিল বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে। আমি হাঁটতে হাঁটতে একসময় ফসলের জমিতে পৌঁছালাম। দেখলাম আবুল মিয়া নেই। ভাবলাম হয়তো আশেপাশে কোথাও আছে, কোনো ফসলের ক্ষেতে আইলে বসে পড়েছে। তাই আর কিছু না ভেবে একটা বিড়ি ধরিয়ে নিড়ানি শুরু করলাম। কতক্ষণ সময় গেছে আমি জানি না, বিড়ি শেষ হয়েছে অনেক আগেই। হঠাৎ আমার মনে হলো কেউ একজন আমার পাশে এসে দাঁড়িয়ে আছে। আমি আবুল মিয়া ভেবে উঠে, কি আবুল মিয়া, উল্টাপাল্টা কিছু খেয়েছো নাকি? এত সময় লাগলো কাজ সারতে? আবুল মিয়া কোনো কথা বলল না, চুপ করে দাঁড়িয়ে রইল। আমি আবার বললাম, আবুল মিয়া বিড়ি ধরাবা নাকি? বলে পাচনটা মাটিতে গেড়ে বিড়ি বের করতে উঠলাম। একটা মুখে নিয়ে আর একটা বিড়ি আবুল মিয়ার দিকে এগিয়ে দিলাম। আবুল মিয়া বিড়িটা ধরালো না, তাই আমি এবার তার মুখের দিকে তাকালাম। তাকিয়ে শরীরটা ঝাঁকি দিয়ে উঠল। দেখলাম মানুষের মতো আকৃতি, কিন্তু সারা শরীরে বড় বড় লোম। একটি অবয়ব, লোমে ঢাকা একটি অবয়ব আমার সামনে দাঁড়িয়ে আছে। জীবনে প্রথম আমি বেশ ভয় পেয়ে গেলাম। জীবনে প্রথমবার কিছু একটা আমার সামনে দাঁড়িয়ে আছে। আমার আর বুঝতে বাকি রইল না এটা আবুল মিয়া না। এই অবয়বটা আমাকে বাড়ি থেকে ডেকে এনেছে, আমি তা বুঝতে পারছি। আমি বুঝতে পারছি আজ খুব বাজে কিছু একটা ঘটতে চলেছে আমার সাথে, কিন্তু আমি সাহস হারালাম না। আমি বলে উঠলাম, আবুল, তুমি এই গরমের মধ্যে সব কি কাপড় পরে এসেছো? তোমার শরীরে কি জ্বর? তাহলে চলো বাড়ি যাই, আজ কাজ করতে হবে না। বলে পেছনে ঘুরে দাঁড়ালাম আর পকেট থেকে ম্যাচটা বের করেছি। ম্যাচটা হাতে নিয়ে সবে জ্বালানোর চেষ্টা করছি, ঠিক সেই মুহূর্তে একটা থাবা মারলো আর আমার ম্যাচটা হাত থেকে পড়ে গেল। আমি ভাবছি দৌড়াবো, ঠিক সেই সময় পেছন থেকে থাবা দিয়ে আমাকে ধরে ফেললো। সাথে সাথে আমার হৃৎপিণ্ডটা ধপ করে বাড়ি খেলো। গায়ের সব লোম দাঁড়িয়ে গেল। আমি কি করব বুঝতে পারছি না। ভয় শরীর কাঁপছে। দৌড়াবো কিনা তাও বুঝতে পারছি না, উপায়ও নেই, কারণ সে আমাকে ধরে রেখেছে। আমি ভাঙা ভাঙা গলায় বললাম, আমাকে কেন ডেকে নিয়ে এসছো? কেন আমাকে মারতে চাও? আমি কি ক্ষতি করেছি তোমার? আমাকে ছেড়ে দাও। অবয়বটা শুধু বলল, আমার বাচ্চারা ক্ষুধার্ত, আমার সাথে চল। বলেই আমাকে পেছন দিকে টানতে 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 শুরু করলো। আমি চেষ্টা করলাম ম্যাচটা ধরাতে পারলাম না। আবার চেষ্টা করছি পাছুনটা ধরতে, তাও পারলাম না। অবয়বটা আমাকে টেনে নিতে শুরু করলো। ফসলের জমি থেকে 10-12 মিনিট হাঁটার পর একটা খাল আছে, আর অবয়বটা আমাকে সেদিকে যেতে বলছে। আমি তার হাত থেকে ছুটতে চেষ্টা করছি, কিন্তু পারছি না। ততক্ষণে আমি বুঝে ফেলেছি সে আমাকে খালের দিকে নিয়ে যাবে, এখানে মারবে না, কারণ মেরে ফেলার হলে এতক্ষণে মেরে ফেলতো। কিছুটা সাহস জুগিয়ে তাকে সজোরে আঘাত করলাম কয়েকবার, কিন্তু তার হাত থেকে ছুটতে পারলাম না। আমি সেটাকে আঘাত করার পর ভয়ঙ্কর রূপ আরও বেশি ভয়ঙ্কর হতে লাগলো। অবয়বটা প্রচণ্ডভাবে ক্ষেপে উঠল, চোখগুলো লাল রঙের হয়ে গেল, একটা কর্কশ গর্জন করলো, আমাকে মাটিতে ছিটকে ফেলে দিল। আমার হাত পা দুটি টানতে শুরু করলো। আমি শরীরের সমস্ত শক্তি দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করলাম, কিন্তু তার শক্তির সাথে পেরে উঠলাম না। আমি প্রচণ্ড রকমভাবে চিৎকার করতে লাগলাম, কিন্তু কে শুনবে আমার চিৎকার? আশেপাশে তো কোনো জনমানব নেই কোনো ঘরবাড়ি। সে আমাকে টেনে নিয়ে যাচ্ছে, আর আমি চেষ্টা করছি তার হাত থেকে বাঁচতে। আমি আবারও শরীরের সমস্ত শক্তি দিয়ে তাকে বাম পা দিয়ে লাথি মারলাম। এবার সে আমাকে ছেড়ে দিল। আমি দাঁড়িয়ে দৌড়াতে চাইলাম, কিন্তু পারলাম না। অবয়বটা আমার হাত আবার ধরে ফেললো, আর এবার সে ভয়াবহ দেখাতে শুরু করলো। আমার পা দুটি ধরে কাপড় কাচার মতো করে কয়েকবার মাটিতে বাড়ি দিল। আমি প্রচণ্ড ব্যথা পেলাম, শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেললাম, নিস্তেজ হয়ে গেলাম। এবার চিৎকারও করতে পারছি না। সে আমাকে টানতে থাকলো। আমি আমার পিঠে প্রচণ্ড রকমের ব্যথা পাচ্ছিলাম, শুধু ভাবছিলাম এটাই আমার জীবনের শেষ রাত, আজ আমার মৃত্যু নিশ্চিত। আমার শরীরের সমস্ত কাপড় ছিঁড়ে গেছে, পরনের লুঙ্গি খুলে পড়ে গেছে। আমি দোয়া পড়ছি, কিন্তু
কোনো কাজ হচ্ছে না, কারণ আমার শরীরে কোনো কাপড় নেই। ততক্ষণে অবয়বটা আমাকে টানতে টানতে খালের পাড়ে নিয়ে এসেছে। আর মাত্র ৩-৪ হাত নিতে পারলেই আমাকে নিয়ে খালের পানিতে তলিয়ে যাবে। আমি চাঁদের আলোয় দেখতে পারলাম খালের পাড়ে একটা খুঁটি গাঁড়া, সম্ভবত মাঝিদের নৌকা বাঁধা খুঁটি। আমি জীবনের শেষ চেষ্টা করলাম, 2 হাত দিয়ে খুঁটিটা শক্ত করে ধরলাম। অবয়বটা আমাকে প্রচণ্ড টানতে শুরু করলো, আর হাত ছিঁড়ে যাবার উপক্রম হলো, কিন্তু আমি কোনোভাবেই খুঁটিটা ছাড়লাম না। কিন্তু বিধিবাম দেখলাম খুঁটিটা টানের চোটে হেলে পড়েছে। আমি শুধু শেষবারের মতো বললাম, আল্লাহ আমাকে মাফ করে দিও। আর মাত্র একটা টান দিলেই খুঁটিটা মাটিতে পড়ে যাবে, আর অবয়বটা আমাকে নিয়ে চলে যাবে খালের ভেতরে। ঠিক সেই মুহূর্তে খালের পশ্চিম পাড়ের দূর মসজিদ থেকে আল্লাহু আকবার ধ্বনি ভেসে আসলো। আজানের ধ্বনি শোনা মাত্র অবয়বটা আমাকে ছেড়ে দিল আর পানির নিচে চলে গেল। যাওয়ার আগে বলে গেল, তোর কপাল ভালো, আমার বাচ্চারা ক্ষুধার্তই থেকে গেল। আমি খালের কিনারা থেকে দৌড়াবো সেই শক্তিটুকুও হারিয়ে ফেলেছি। আমি কোনো রকমে হামাগুড়ি দিয়ে খালের পাড় থেকে উপরে উঠতে পারি। কত দূরে গিয়েছিলাম জানি না, আর কিছু বলতে পারবো না। যখন আমি চোখ খুলি, দেখলাম আমি আমার বিছানায়, আমার বাবা মা বউ বাচ্চা সহ অনেক লোকজন আমার পাশে। আমি জানতে চাইলাম বেলা কত। মা বললেন বিকাল। আমার সমস্ত শরীরে প্রচণ্ড ব্যথা এবং জ্বর। আমার সমস্ত শরীরে অনেক জখম, সমস্ত পিঠ ছিলে গিয়েছিল। পরে জানতে পারি সকালে জেলেরা আমাকে খালের কিনারে অজ্ঞান অবস্থায় পেয়ে বাড়িতে দিয়ে যায়। আমার সুস্থ হতে 1 মাসেরও বেশি সময় লেগে যায়। সেই দিন সন্ধ্যাবেলা কয়েকজন কৃষক কাজ শেষে খালে গোসল করতে নামে এবং একজন কৃষক পানিতে ডুবে যায়। অনেক চেষ্টা করেও তার লাশ পাওয়া যায় না। 2 দিন পরে সেই ব্যক্তির লাশটা খালের জলের ওপর সাদা ফ্যাকাশে অবস্থায় ভাসতে দেখা যায়। ঘটনার কিছু বছর পরে জায়গাটা যমুনা নদীতে ভেঙে যায়। আবার 1998 সালের দিকে জ্বর জাগে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে সেই খালটা ঠিক একই জায়গাতে সৃষ্টি হয়েছে। চরে জনবসতিও গড়ে উঠেছে, কিন্তু সেই খালে এখনো অনেক ঘটনাই ঘটে চলেছে। ঘটনার সত্যতা কি দাদার কাছে জিজ্ঞেস করাতে তিনি তার পিঠের কাপড় উঠিয়ে আমাদের তার পিঠের কাটা দাগগুলো দেখিয়েছিলেন এবং আমরা সবাই তা বিশ্বাস করেছি। গুছিয়ে লিখতে পারলাম না, ভুল হলে ক্ষমা করবেন। ভূত এফএম এভাবেই চলুক সারা জীবন। মোবাইল দিয়ে অনেক কষ্ট করে ঘটনাটি লিখেছি, প্রচার করলে খুব খুশি হব। আমার মায়ের কাছে আরও অনেক ঘটনা আছে, আপনি চাইলে লিখে পাঠাবো। যেহেতু এরপরে তিনি নাম ঠিকানা সব কিছু দিয়েছেন এবং তিনি তা প্রকাশ করতে চান না, আমি প্রকাশ করলাম না। তিনি নাম ঠিকানা, গ্রাম, থানা, জেলা এবং মোবাইল নাম্বার শেয়ার করেছেন এরপরে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার এই ঘটনাটা আসলে আমার কাছে পড়তে অনেক ভালো লেগেছে। আমাদের সঙ্গে আছেন মারুফ শুভ, আমাদের প্রথম যে অতিথি, তার কাছ থেকে একটা ঘটনা শুনবো এবং তিনি তার একটা ঘটনা আপনাদেরকে শোনাবেন এবং তাকে দিয়েই শুরু করতে চাই আজকের ভূত এফএম। এবং তারপরে আরও একজন আছেন। আসলে চলে যাচ্ছি মারুফ শুভর কাছে। হ্যালো এভরিওয়ান, আমি মারুফ শুভ, মিরপুর থেকে এসেছি। আজকে আপনাদের সাথে আমি যে স্টোরিটা শেয়ার করব, এটা আমার ফ্রেন্ডের কাছ থেকে আমি ঘটনাটা শুনেছি। ঘটনাটা ঘটেছে আমার ফ্রেন্ডের বড় ভাইয়ের সাথে, তাদের গ্রামে। তো তাদের গ্রামে তাদের একটা বিজনেস ছিল। তো আমার ফ্রেন্ডের বাবা, তার একটা পরিচিত লোক তাকে একটা ছেলে, 12-13 বছরের একটা ছেলেকে দিল আর বলল যে একে আপনার সাথেই রাখেন, এর বাবা মা মারা গেছে। তো আমার ফ্রেন্ডের বাবা ওকে ওনার সাথেই নিয়ে আসলো ওদের বাসায়। তো ওই ছেলেটা তাদের বাসায় থাকা শুরু করলো। সবার অনেক কাছের হয়ে গেছিলো, সবার অনেক কথা শুনতো, সবাই তাকে অনেক আদর করতো। কিন্তু মাঝে মাঝে সে কিছু অস্বাভাবিক
আচরণ করত। যেমন সে বলতো যে রাতের বেলা সে স্বপ্নে দেখে যে তার মৃত মা তাকে ডাকছে এবং তাকে নিয়ে যেতে চায় তার সাথে। তো এই ধরনের কথাগুলো যখন সে সবার সাথে শেয়ার করতো, তখন সবাই তাকে বুঝাতো, বলতো যে মৃত মানুষ তো ফিরে আসতে পারে না, তুমি এই কথা বলবা না, তুমি তার জন্য সবসময় দোয়া করবা। তো এরকম কয়েকবার হওয়ার পরে আমার ফ্রেন্ডের যে বড় ভাই, তার সাথে অনেক ক্লোজ ছিল, তো সে বলল যে তুই আমার সাথেই থাকবি আমার রুমে, তো তোর এই প্রবলেম আর হবে না। তো সে তাকে তার সাথেই নিয়ে গেল তার রুমে, মানে তার সাথেই থাকতো সবসময় রাতের বেলা। তো তখন তার সাথে এই ধরনের ঘটনা হতো না। তো এভাবে 4-5 মাস তার সাথে মানে তাদের বাসায় থাকতো, কাজ করতো, ঘুরে বেড়াতো, মানে সবার সাথে অনেক ভালোই রিলেশন হয়ে গিয়েছিল, বিশেষ করে আমার ফ্রেন্ডের বড় ভাইয়ের সাথে। তো হঠাৎ একদিন সে বলল যে সে তার চাচার কাছে, মানে যে আমার ফ্রেন্ডের বাবাকে ওকে দিয়েছে, সে ওর চাচা ছিল, তো তার চাচার কাছে সে কিছুদিনের জন্য মানে ঘুরে আসতে যেতে চায়। তো আমার ফ্রেন্ডের বাবা তাকে বলল যে ঠিক আছে, আমি তোমার চাচাকে বলি যে তোমাকে এসে যেন নিয়ে যায়। তো তাকে জানানো হলো যে সে ওনার বাসায় যেতে চায়। তো সে মানে আসার কথা ছিল, কিন্তু কোনো এক কারণে সে আসতে পারেনি। সে বলল যে আমি নেক্সট উইক ওকে নিয়ে যাব। তো এই ঘটনাটা জানার পরে ও অনেক আপসেট ছিল, অনেক মানে কষ্ট পেয়েছিল ব্যাপারটা জানার পরে। কারণ আর 2 দিন পরেই ওর মায়ের মৃত্যুবার্ষিকী ছিল, তো ওর মায়ের কবরটা জিয়ারত করতে যাচ্ছিল, আর ওইখানে ও থাকতে যাচ্ছিল। তো সবাই তাকে বুঝালো, আমার ফ্রেন্ডের বাবা তাকে বলল যে তুমি চিন্তা করো না, আমরা এখানে একটা মিলাদ করে নিব তোমার আম্মুর মৃত্যুবার্ষিকীর দিন। তো তারপরও ওর মন মানছিল না, ও অনেক আপসেট ছিল, সবাই ওকে বুঝালো। তো যেদিন ওর আম্মুর মৃত্যুবার্ষিকী ছিল, তার আগের দিন দুপুরবেলা হঠাৎ করে তাকে বাসার কোনো জায়গায় পাওয়া যাচ্ছিল না। তো সবাই অনেক খোঁজাখুঁজি শুরু করলো তাকে, মানে 2-3 ঘন্টা হয়ে গেল, কোনো জায়গায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো আমার ফ্রেন্ডের বাবা পুলিশকেও ব্যাপারটা জানালো যে এরকম ওকে পাওয়া যাচ্ছে না। তো ওর চাচাকেও খবর দিল আর বলল যে আপনার এলাকায় ভালো মতো দেখেন, আর কবরস্থানের আশেপাশে দেখেন আছে নাকি। তো তখন কোনো জায়গায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো তাদের এলাকায় ভালো মতো খোঁজ নিল, করলো। আমার ফ্রেন্ডের ভাইও অনেক জায়গায় খুঁজলো, কিন্তু তাকে পাওয়া গেল না। 3-4 দিন হয়ে গেল। তো আমার ফ্রেন্ডের মানে বাবা, ওর চাচা যখন আসলো, ওর চাচা কিছু ঘটনা বললো আর কি ওদের বাসার, যে ওর বাবা মারা যাওয়ার পরে ওর মা একটু মানে মেন্টালি সিক হয়ে গেছিলো এবং ভুল কিছু ওষুধ খাওয়ার কারণে হঠাৎ করে মারা যায়। এই বিষয়টা ওরও অনেক খারাপ লেগেছিল। ওর মা হঠাৎ করে মারা যাওয়ার পরে ও অনেক মানে ব্যাপারটা ভুলতে পারতেছিল না, এর জন্য ওর মাকে অনেক মিস করতো। আর ওর বাসার লোকরা ওই ব্যাপারটা অবাক, মানে অনেক কষ্ট ছিল এবং কষ্ট পেয়েছিল এই ব্যাপারটা জানার মানে দেখে। আচ্ছা। তো তারপরে যখন মানে ওর চাচা চলে গেল, তারপরে ওকে প্রায় 4-5 মাস খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো আমার ফ্রেন্ডের যে বড় ভাই, তার এসএসসি পরীক্ষার সামনে ছিল এবং মানে তাকে এতটাই করতো যে মানে রাতের বেলাও স্বপ্নেও ওকে কয়েকবার দেখেছে যে ও মানে হাঁটতেছে, করতেছে, এরকম করে মানে ঘুম থেকে উঠে সবাইকে বলতে ব্যাপারটা যে আমি ওকে দেখছি। তারপর সবাই ওকে মানে অনেক সান্ত্বনা দিল যে সমস্যা নেই, ওকে আমরা খুঁজে পাবো, তুমি করো না, আমরা সবাই ওকে খুঁজতেছি। তো সে তার এসএসসি পরীক্ষা ছিল, এসএসসি পরীক্ষা শেষ হলো। পরীক্ষা শেষ হওয়ার পরে তার সে যেই ফ্রি টাইমটা পেয়েছিল, সে বাইরে যখনই যেত, তখনই যেখানেই যেত সে খুঁজতে থাকতো ওকে সবসময়, যে ওকে পাওয়া যায় নাকি। এরকম করে প্রায় 9 মাসের মতো কেটে গেল, আরও 3 মাস কেটে গেল। তো তারপরে হঠাৎ একদিন রাতের বেলা সে মানে তার বাসার রুমের মানে তাদের বাসায় ভালো লাগছিল না। তো তাদের বাসা থেকে সামনে একটা তাদের বাগানের মতো ছিল, ওখানে ফল গাছ ছিল, ফুলের গাছ ছিল অনেক। তো ওই বাগানের ওই সামনে দিয়ে সে হাঁটাহাঁটি করছিল। তো চাঁদের আলোতে, তখন রাত প্রায় 10:30-11টা বাজে। তো রাত 10:30-11টা তো গ্রামে অনেক রাত, তো কেউই ছিল না তখন। তো সে দেখলো চাঁদের আলোতে যে ওই ছেলেটা ওর বাসার যে ছেলেটা, ওই ছেলেটার নাম ফিরোজ ছিল। ওই ছেলেটাই ওই বাগানের মানে একটা মেহেন্দি গাছ আছে, ওই মেহেন্দি গাছের পাশে বসে আছে।
ফার্স্টে উনি খেয়াল করতে পারেনি। উনি বলল যে মানে দেখলো যে কেউ একজন ওখানে বসে আছে। পরে তখন সামনে গেল, তখন গিয়ে দেখলো যে ওই ছেলেটা ওখানে বসে আছে। তো ওকে দেখে তো অবাক যে তোকে আমরা এতদিন ধরে খুঁজতেছি, কোনো জায়গায় পেলাম না, পুলিশ তোকে খুঁজতেছে, পাচ্ছে না, তুই কই ছিলি? সে কোনো উত্তর দেয় না। তাকে অনেকবার মানে ঝাড়ি টাড়ি দিয়ে অনেক বললো যে তুই চল বাসায় যাবি। যখন তার হাত ধরলো রাসেল ভাই, মানে পুরো হাত ঠান্ডা। হাত ধরে যখন টান দিয়ে তাকে বাসায় নিয়ে যাবে, সে জাস্ট একটা কথাই বলল, আমি তোমার সাথে বাসায় যেতে পারবো না, আমি তোমাদের থেকে অনেক দূরে চলে গেছি। পরে এটা যখন শুনলো, সে বললো যে কী বলতিস তুই? বলে যে আমি আর বেঁচে নেই। আচ্ছা, এইটা যখন বললো যে আমি আর বেঁচে নেই, আমার ফ্রেন্ডের ভাই অবাক হলো আর মনে করলো যে ও যে ব্যাপারটা দুষ্টামি করতে। বললো যে দেখ, তুই টেনশন করিস না, আমরা বাসায় সবাইকে বলবো যে তুই একটা প্রবলেমের মধ্যে ছিলি, তুই তোকে কেউ কিছু বলবে না, তোর চাচাও তোকে কিছু বলবে না, তুই আমার সাথে চল। সে বলছে যে না, তুমি আমাকে অনেক খুঁজেছ, অনেক ইয়ে করেছো, আমি জানি, আমি তোমার সাথে যেতে পারবো না, আমি তোমাদের থেকে অনেক দূরে চলে গেছি, আমি আর এই দুনিয়াতে জি আমি আর এই দুনিয়াতে বেঁচে নেই। আমি কিভাবে আমার মৃত্যু হয়েছে আমি তোমাকে এখন বলতে পারবো না, জাস্ট তুমি আমার একটা কাজই করো, তুমি আমার জন্য একটা গায়েবী জানাজা দিয়ে দিও। আচ্ছা। তো এটা বলে ও জাস্ট আস্তে আস্তে ছোট হয়ে গেল আর ভ্যানিশ হয়ে গেল। এই দৃশ্যটা দেখার পরে আমার ফ্রেন্ডের ভাই অনেক ভয় পেয়ে যায়, ওইখান থেকে দৌড় দিয়ে বাসায় আসে। বাসার সবাইকে কেউ কেউ ঘুমিয়ে গেছিলো, ঘুম থেকে উঠে ব্যাপারটা বলে যে আমি ওকে দেখেছি এবং আমাদের একটা জানাজা দেওয়া উচিত। কিন্তু ওর কথা কেউই বিশ্বাস করলো না, বললো যে তুমি ওর ব্যাপারে আর চিন্তা করো না, ওকে আমরা খুঁজে পাবো, একটা জীবিত মানুষও তো বেঁচেও থাকতে পারে, ওর কেমনে আমরা ওর জানাজা দিব বলো। পরে ও বললো, মানে উনি কাউকে বিশ্বাস করাতে পারছিল না যে সে এই জিনিসটা দেখেছে। তো তাকে সবাই শান্ত করলো যে তুমি বিষয় চিন্তা করো না, আমরা কালকে সকালে এই বিষয়ে কথা বলবো, তুমি এখন ঘুমিয়ে পড়ো। আচ্ছা। তো এই বিষয়টা 2-3 দিন পরে সে মানে ঘুমে স্বপ্ন দেখছে যে কিছু মানুষ দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যে কারো জানাজা পড়ছে, এই টাইপের কিছু দেখছে। তো যখন এই জিনিসটা যখন সে দেখলো, সে তখন বুঝে গেল যে না, এই জিনিসটা তাকে করতেই হবে, জানাজাটা দিতেই হবে। তো এই ব্যাপারটা সে তার ফ্রেন্ডের সাথে শেয়ার করলো। ফ্রেন্ডকে বললো যে মানে ওই এলাকার একটা হুজুর তার সাথে এই বিষয়ের কথা বলার জন্য গেল, তাকে ব্যাপারটা জানালো যে আমার সাথে আমি এই ঘটনাটা দেখেছি, আমি এই ঘটনাটা আমার সাথে হয়েছে, আপনি আমার সাথে একটু চলেন আর ও জানাজাটা একটু দেন। আচ্ছা। পরে হুজুরকে অনেক বলার পরে হুজুর তার কথা বিশ্বাস করলো, বিশ্বাস করে বললো যে হ্যাঁ আমি ওর জানাজাটা দিব। পরে সেই জায়গায়, যে জায়গায় ওকে দেখেছিল রাসেল ভাই, ওই মেহেন্দি গাছের পাশে ওর মানে ও ছিল, ওর সাথে আরও 2-3 জন ফ্রেন্ড ছিল, তারা ওই ছেলের জানাজাটা দিল। তারপর থেকে ওকে আর কোনো সময়ও সে স্বপ্নেও দেখেনি, এমনিও দেখেনি। এটাই ছিল আমার ঘটনা রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। আমি যেটা এখন করব সেটা হচ্ছে আমাদের টুইটার দিয়ে শুরু করি। ওকে, আমি দেখতে পাচ্ছি যে সামিউল ইসলাম শাকিল আমাদের সাথে আছেন এই মুহূর্তে, আমাদের সাথে আছেন মেহেদি হাসান ইমন, আমাদের সাথে আছেন মনোজ কান্তি এবং তিনি সিলেট থেকে আমাদের সাথে আছেন। অমিত কুমার আমাদের সাথে আছেন, অ্যাপ দিয়ে শুনছেন দুর্জয় রয় আমাদের সাথে আছেন, শাকিল পারাভি আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন ডিজে স্যাম, এছাড়াও আছেন আমাদের সাথে জান্নাত নাইম, ইয়াসিন আরাফাত আলিফ, আই অ্যাম আরকে, আমাদের সাথে আছেন হাসিবুল মুবিন সহ আরও অনেকে। ফেসবুকের কমেন্টের পরে যাব, সুতরাং আমাদের সঙ্গেই থাকুন। আমরা এখন চলে যাব আমাদের যে নতুন অতিথি আছেন তার কাছে, এবং আপনি প্রথমেই শুরুতে যেটা করবেন সেটা হচ্ছে আপনার নামটা একটু বলবেন, তারপর আপনি কী করেন সেটা বলবেন, তারপর আপনি কোথা থেকে আসছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। জি, আপনার নামটা একটু বলবেন। আমার নাম মোহাম্মদ হেলাল উদ্দিন। জি, আমি উত্তরা 13 নম্বর সেক্টর থেকে এসেছি। আমি আমার ব্যবসা হলো দর্জি কাজ করি। দর্জির কাজ করেন? আচ্ছা, আপনার ঘটনায় চলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি শুরুতে যেটা বলবো, আমার গ্রামের বাড়ি ঘটনা, এবং সেটা আমার পরিবারের মধ্যে। জি, আমি ছোট, তখন বয়স বেশি না কম না, 17-18 এর মধ্যে হবে। জি। আমার আম্মাই, আমার বুদ্ধি হওয়ার আগের থেকে আমার আম্মাকে জিনে ধরে রাখছিল। আচ্ছা। তো জিনে ধরে রাখছিল এরকমভাবে, জিনে ধরে আগের কবিরাজ তো খুব কম ছিল, কবিরাজটা খুব কম ছিল। তো যাই হোক, আমার নানা নানি বংশের মধ্যে আমাদের সব কিছু, বিশেষ করে ডাক্তার, কবিরাজ বা ম্যাজিশিয়ান, এগুলো সবই আছে, আমার মামারাই সব। জি।
তো আমার মামা আমার মাকে ওই ইয়া করে আর কি, ঝাড়াফু দেয়। হুম হুম, তো ঝাড়াফু দেয় দেখে হয়তো বা যেদিন উপলব্ধি করা হলো যে জিনে আজকে ধরছে। তো জিনে ধরলে এমন ভয়ঙ্কর করে যেটা মানে হাত পাও খিচে ভয়ঙ্কর হাসি দেয়, হুম, আর মানুষকে খামসাই খালি। আচ্ছা, মানে এমনি নষ্ট বিষ্ট কিছু করে না, শুধু মানুষকে খামসায়, হ্যাঁ, মারধর করার চেষ্টা করে। হুম, সে যেই হোক, সে নিজের ছেলে হলেও হুম হুম, মারার চেষ্টা করে, আচ্ছা, কাছে পালে মারেও, মানে ফালা দেয়, আসাদ দেয় আর কি। আচ্ছা, তো যাই হোক, এরমভাবে দীর্ঘদিন চলার পরে দেখা যায় যে মামা ঝাড়াফু দেওয়ার পরেও আবার সপ্তাহখানিক পরে আবার এরকম হয়, অথবা মাসখানিক পরে এরকম হয়। জি, তো ওই যখন এই জিনিসটা আসর করে, হুম হুম, আসর করার আগে রাত্রে, বিশেষ করে রাত্রে সন্ধ্যার দিকে ঘটনাটা ঘটে। হুম হুম, ঘরের চারে ওই ঢেল পড়ে। আচ্ছা, তো তখন আমরা অনুভব করি যে আজকে একটা কিছু ঘটবে, এবং ওই দরজা দিয়ে পর্যাপ্ত একটা বাতাস আসে। হুম হুম, তারপরে আমরা ভাবি যে হ্যাঁ, মা কাছকে এরকম কিছু একটা হয়ে যাবে। তোর মার কাছে গেলে পালা বসে আছে, ঠিক নামাজ পড়তে যেভাবে যে সিস্টেমে বসা হয়, হুম হুম, বসে দুলতিছে, হুম হুম, আর সময়তে হাসতিছে, হাত পাও খিঁচতিছে। হুম, এর কাছে আমরা ভয়ে কেউ যাই না, মানে আগে যে ইয়ে করতো, মারার চেষ্টা করতো বা মারতো, সেটা নিজের স্বামী অথবা বাবা হলেও ছাড়তো না। আচ্ছা, এরকম পরিস্থিতি হতে হতে তো মামা ভাবে ডেকে আসা হলো, ডেকে এসে বলা হলো, বলার পরে মামা এসে ঝাড়াফু দিল, দেওয়া ভালো হলো। পরে সপ্তাহখানিক পরে আবার এরকম, তখন আমার একটু মানে আমি আবার একটু আমার একটু মানে প্রতিবন্ধী টাইপের আমি আর কি। আচ্ছা, আপনারা খেয়াল করছেন জানি না, যা তারপরে আমি বলতেছি। তো আমার রাগ একটু বেশি। আচ্ছা, তো আমার হঠাৎ করে রাগ উঠে গেল মামার উপর, হুম হুম, যে আজকে একটা কিছু করব। আর মামা যেগুলো তো করে এগুলো সব মিথ্যা। হুম, তাছাড়া মা যখন ও আসে ঝাড়াফু দিলে ভালো থাকে, সপ্তাহখানিক ভালো থাকে, আবার পরে দেখা যায় যে আবার পরিস্থিতি ওই রকমই। আচ্ছা, তো সন্ধ্যার দিকে আমি মামার বাড়িতে গেলাম। মামার বাড়ির যা বাড়ির মধ্যে ডাইরেক্ট কারোর সাথে কোনো কথা না বলে বাড়ির মধ্যে একটা দাও, অর্থাৎ মাছ কাটা বা তরকারি কাটা একটা দাও নিয়ে এসে, হুম, তো যে কথা বলি না, একটা কথা বলে রাখি, সেটা হলো বাড়ির পাশে হুম, একটা জঙ্গল, বন জঙ্গলের মধ্যে বিশাল জঙ্গল, ওর মধ্যে একটা কাঁঠাল গাছ। হুম হুম, তো কাঁঠাল গাছের বেশি উঁচু না, মোটামুটি 3-4 হাত উঁচু হবে এরকমে, হুম, প্রায় 17-18টা মাথা বান্ধা আছে, মানুষের মাথা। হুম হুম, তো আমার মামা আবার বড় কবিরাজ, আমরা যেটা শুনেছি যে অনেক আগে, তো ওই সাপে কাটা রুগী হলো ভালো করে পারতো। আচ্ছা, তো ওই বৃহস্পতিবারে আর শনিবার রবিবারে মানুষ যেগুলো গলাত ফাঁস দিয়ে লোক মারা গেলে ওগুলো মাটিতে রাখলে ও রাত্রে ও চুরি করে ওই ইয়েটা মাথাটা কেটে নিয়ে আসে। হুম হুম, নিয়ে এসে ওগুলোতে ওই কবিরাজ যে হোক ওর যেটা প্রয়োজনে সেটা ব্যবহার করে। তো আমরা নানা নানির বাড়িতে গেলে ভালো দেখি ওই জঙ্গলের মধ্যে তো সহজে কেউ যায় না। হুম, তা আমরা বাড়িতে নানা নানির বাড়িতে অনেকদিন পরে যাই, গেলে ওদিকে যাই দেখার জন্য। তো আচ্ছা। সাদা কাপড় দিয়ে ওই মাথাগুলো বান্ধা আছে। হুম, তো যাই হোক, আমি ওই রাগের ঠেলাতে আমি গেলাম নানার বাড়ি, যাওয়ার পরে বাড়ির মধ্যে থেকে একটা দাও নিয়ে এসে 3টা মাথা আমি একার এক কূপে, মানে এক কূপ বলতে 3 কূপ লাগিয়েছে, হুম, কেটে মাটিতে ফালাই দিছি। হুম, মাটিতে পড়ে গেছে। হুম, এই পড়ে যাওয়ার লগে লগে এমন একটা ভয়ঙ্কর একটা হাসির আওয়াজ, হুম, ওই হাসিটা আমি হঠাৎ মানে হতভম্ব হয়ে গেলাম যে আশেপাশে কেউ নাই, ব্যাপার কি। আমি তো অস্থির মানে পারতেছি না চিল্লা উঠবে, আর পারতেছি না সরে যাবারও, এরকম একটা হাসি। আমি তো চুপ করে পাশে গাছের ছায়ার দাঁড়ায় থাকলাম। তো হাসির আওয়াজে নাকি আমার মামা বা প্রতিবেশী সবাই জানা বেড়াতে, অন্য কেউ আসেনি, মামায় আস্তে করে আসলো। হুম, এসে দেখে যে আমি পাশে দাঁড়ায় আছি। আচ্ছা, তো কী ব্যাপার হেলাল, তুমি এখানে? আমি মামার সাথে একটু রাগ হইলাম, একটু যদিও ভয়ে আমি তো অস্থির, রাগ করলাম। রাগ করার পরে আমাকে ধরে নিয়ে আসলো, ধরে নিয়ে এসে বাড়িতে আসার পরে তো কী হচ্ছে, আমি তখন বললাম যে মামা, আমার মাকে আবার এরকম ইয়ে করছে, আমার মাকে আবার ভোটে আসর করছে। তো এরপরে যদি আমার মাকে ভালো না করো, তাহলে তোমার সব কয়টা মাথা কেটে বস্তা ভরে দেয়, আমি কিন্তু পুষ্করিণীতে ফালাই দেবো। তো বলছে ঠিক আছে বাবা, তুই রাত্রে ঘুমায়, সুস্থ হয়ে ঘুমায়, সকালবেলা ব্যবস্থা একটা হবে নি। তাহলে এত রাত কী করবে, এই সারা রাতটা কি মা কষ্ট পাবে? কান্না কোনো অসুবিধা হবে না, আমি এখান থেকে মন্ত্র পড়ে দিছি। তা ভালো, আমি আর কোনো ইয়া করলাম না।
মা বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমাকে একটু বাইরের ওটা আগেকার একটা জি নানি আবার ওই বাইরে একটা কলস থাকতো, জি ওই কলসে পানি থাকতো, জি। ওই পানিটা দিয়ে এসে আমার একটু খাওয়াইলো। আচ্ছা ভয় পাইছি এই ভয়ে এই কারণে। তো রাত্রে আমি নানানের বাড়িতে ঘুমাইলাম। তো ঘুমানোর অনেক পরে অনেক পরে মানে ঘুম এসে এরপরে কতক্ষণ পরে সেটা তো বলা মুশকিল। তা মামা আমার স্বপ্নে আমি দেখতেছি যে মামা আমার মাথায় কেটে নিয়ে যাচ্ছে। জি তখন আমি চিল্লা উঠলাম, উঠাতে আমার পাশের নানি নানা ছিল, ওরা সবাই বলবে কী ব্যাপারে হেরাল কী হয়েছে কী হয়েছে। তাই আমি বললাম যে নানি এই ঘটনা, হুম তো অসুবিধা নেই, তো ঘুমে। তো সকালবেলা উঠে আমি উঠলাম, উঠার পরে মুখ হাত দিয়ে মামার কাছে বললাম যে মামা এই ঘটনা যাওয়া লাগবে তাহলে। হুম হুম তো মামা বলছে যে এখন যাবো না নি, তাহলে তুমি যাও, এগুলো এগুলো বাজার থেকে কিনে নিয়ে আসো, আমি দুপুরের দিকে যাবো নি। হুম। তো আমি বাড়িতে এসে দেখি যে মার ওই অবস্থা, একই অবস্থা। জি। আব্বা বললো কি এলো, রাত্রে আসো কথা আসিস নি। তাহলে আমি বাড়ির যা, তো মামার বাড়ির যা অন্যরকম একটা ঘটনা ঘটাছি, যার জন্য মামা আসেনি। জি তা মাকে এক ঘরের থেকে আমার বাবা সারা রাত ঘুমায়নি, আশেপাশেই ছিল, মানে দরজার সামনেই ছিল, আর ভাইয়েরা বোনেরা সব ঘুমিয়ে পড়ছে। জি তো যা হোক, এরপরে মামা আসলো, মামাও খুব আব্বাও মামার উপর রাগ। যা হোক এইভাবে যাতে ঝাড়াফু দিল, এর মধ্যে মামা আসার পরে মামা আসতেছে, তখন আমার মায়ে বলতেছে, এই আমার মামার নাম হলো আব্বাস, এই আব্বাস তুই আমার কিছুই করতে পারবি না, তুই যা, তুই এখান থেকে সর, তুই আমার কিছুই করতে পারবি না। তখন তোর ভাগনা যে ক্ষতিটা করছে আমার, তোর ভাগনারও রেহাই না, তোরও রেহাই না, তোর আমি কিছুই করতে পারবি না, তুই যা, এ রুগী ভালো হবে না, তোর রুগীরও ক্ষতি হবে, তোর ভাগনারও ক্ষতি হবে, ভাগনা যে আমার ক্ষতি করছে এর তুই খেসারত দিতে পারবি না, তুই আমার ওই রুগী তুই ভালো করতে পারবি না। জি যাও, তারপরে মামা বললো যে ঠিক আছে, তুমি বড় একটা পান্টি, আমরা গ্রামগঞ্জে যেটা পান্টি বলি, ইয়ার বাঁশের ছড়ি, লাঠি নিয়ে এসে নিল, আর সর্ষের তেল কিছু আমার বললো যে সর্ষের তেল নিয়ে আসো। তো আমার মারই কিনে এই যে হাতের কিনি লোকটা রশিদা বাঁধলো, চিকন রশিদা বাঁধতে ওই পান্টি দা বাড়ি যেমন তার চিল্লা ওঠে। তো যাই হোক, শেষ পর্যন্ত একটা আমার বললো যে একটা বোতল নিয়ে এসো, আর কোনো দিন এ আসবে না, বোতল নিয়ে এসো, ঝাড়া ফুঁদে বোতলের মধ্যে দিল। বোতল বললো যে এরকম ব্যাপার, বোতলটা নিয়ে যে এমন জায়গায় ফেলে রাখবা যে কোনোদিন যেন বোতল কেউ না পায় বা দেখতে না পাওয়া যায়। তো যাই হোক, পরের দিন আমার বাবা নিয়ে যা কোন জায়গায় ফেলেছে আমি জানি না। তো আমার আজকের প্রতি এই হিস্ট্রিটা ছিল আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এখন যেটা করব, আমাদের আরও একজন অতিথি আছেন, আমরা তার কাছে এখন যাব এবং আপনার নামটা একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলে আপনার ঘটনায় চলে যাব আমরা। চলুন। থ্যাংক ইউ রাসেল ভাই। জি। আমি এরশাদ, উত্তরা থেকে। জি রাসেল ভাই, আজকে যে ঘটনাটা বলবো এটা বেশ আগে, লাইক 22 years বিফোর আচ্ছা। দ্য ইনসিডেন্ট টুক প্লেস ইন মক্কা, সৌদি আরবিয়া। জি। তখন আমি ওখানে কাজ করতাম, হায়াত রিজেন্সি, ইটস অ্যান আমেরিকান চেইন হোটেল, 5-star চেইন হোটেল। জি। ওখানে আই ওয়াজ হোল্ডিং দ্য পজিশন অফ রুম ডিভিশন সুপারভাইজার। আচ্ছা। এটা ছিল আপনার হজের 10ই জেল হজ, যে দিনটা আরাফা, দ্য ডে আল আরাফা, ওদিনকার ঘটনা। স্পেশালি মক্কা আর মদিনায় হয় কি, ওই যে আপনার হজের সময় ফুল প্যাক থাকে ওরা ইয়েটা, এবং স্পেশালি জেল হজের যে 10ই জেল হজ যে দিনটা, ওই দিনকে সকালবেলা করে সবাই চলে যায় আরাফার ময়দানে এবং হোল নাইট ওখানে থাকে। অনেকে মানে ইজ ভেরি রেয়ার, 2-1 চলে আসে। তো মক্কা হায়াত রিজেন্সিতে আমাদের 3টা স্লটে 3টা অ্যাপার্টমেন্ট। এটা প্রথমটা ছিল এক্সিকিউটিভ ফ্লোর, ওটা 200 রুম। তারপর একটা এক্সিকিউটিভ অ্যাপার্টমেন্ট, ওটা 200 রুম। তারপর একটা রেগুলার অ্যাপার্টমেন্ট, ওটাই 200 রুম। টোটাল 600 রুমস ছিল। আচ্ছা। তো ওই যে 10ই জেল হজ, ওই একটা দিনই আমাদের ছিল ইটস লাইক 24 আওয়ার্স ক্লিনিং করার জন্য। এবং আমরা একদম জেনারেল ক্লিনিং করতাম, বিকজ হজের সময় গ্রুপ লোক চাইতো, বিকজ দ্য রেন্ট ওয়াজ ভেরি হাই। এবং এক রুমে মনে করেন যেখানে ইউজ টু, যেমন আমি জেনারেল একটা রেগুলার অ্যাপার্টমেন্টের কথা বলি, ওখানে 4টা বেডরুম আছে, ওখানে আমরা নর্মালি একটা ফ্যামিলি অ্যালাউ করতাম। কিন্তু হজের সময় আমরা 4টা বেডরুমে মিনিমাম 40 জন দিতাম, মানে ইট ওয়াজ টু প্যাকড। তো ওই সময় আমার ডিউটি ছিল নাইট ডিউটি, আর হজের সময় স্পেশালি আমরা 12 ঘন্টা করে ডিউটি করতাম, এত গেস্ট প্রেশার থাকতো।
তো আমি ছিলাম নাইট শিফটে, সো জি। মাই ডিউটি ওয়াজ লাইক 8 to 8, আচ্ছা 8 PM to 8 AM। যেহেতু 10ই জেলাস এবং পুরো হোটেলই খালি, 600 রুমের মধ্যে 600 রুমই খালি। হুম হুম তখন শুধু রাত্রেবেলা ক্লিনিংয়ের কাজ চলতে, ছাড়া কিছু না, ক্লিনিংয়ের কাজ করতো। ওদিনকে রাতেরবেলা আমি মোটামুটি ডিউটি রিপোর্টগুলো চেক করে, জি আউটলেটস কিছু চেক করে আমি গিয়ে জাস্ট আমার রুমে বসে একটা ওই বুক শপ থেকে একটা বই নিয়েছিল, রিডার্স ডাইজেস্ট একটা বই ছিল তখন। আচ্ছা তো দ্যাট ওয়াজ অনলি এন্টারটেনমেন্ট ইন মক্কা। তো ওইটা নিয়ে পড়ছিলাম এই সময়, লাইক ইট ওয়াজ কোয়ার্টার টু 3 AM। জি আমাকে সিকিউরিটি থেকে ওয়াকিটকিতে কল দিল যে তারা আমাদের রেগুলার যে অ্যাপার্টমেন্ট, মানে 3 নম্বর অ্যাপার্টমেন্টটা, জি ওটার 10th ফ্লোর থেকে জি কোনো নয়েজ পাচ্ছে। ইট ওয়াজ দ্য ভাইব্রেটিং সেন্সর, যেটা মানে হাইজিনিসটা সেফটিটা খুব মানে আর কি। জি তো আমাকে বলতেছে কোনো গেস্ট আছে না, কেন বলছে না। তো ওই যে ইনচার্জ ছিল সেক্রেটারি, তো ওর নাম ছিল আবি আব্দু, ও ইথিওপিয়ান। তখন আমি বলছি না, তখন বলছে ওকে লেটস গো, কারণ এই সেফটির কারণে আর অনেক গেস্ট, অনেক ভ্যালুয়েবল পার্টস তখন যে রেখে যাবে। এই জন্য মেইনটেন্যান্সের মাস্টার কি ছিল আমাদের ডিপার্টমেন্টে, লিফটের মাস্টার কি ছিল ইঞ্জিনিয়ারিংয়ে, আর পুরো ফ্লোরের যে রুমগুলো ওগুলো ছিল সিকিউরিটিতে। আচ্ছা তো এখন মানে 3 জনকে লাগবে, ইঞ্জিনিয়ার একজনকে লাগবে, আমাকে লাগবে, আমার মাস্টার ইউজের জন্য, আর সিকিউরিটি তোর দায়িত্ব করবি। তখন আমি আবার ইঞ্জিনিয়ারিংয়ে কল দিলাম। ইঞ্জিনিয়ারিংয়ে ইমতিয়াজ হোসেন, হি ওয়াজ এ পাকিস্তানি ইঞ্জিনিয়ার, উনি ছিলেন ইনচার্জ। তো ওখানে ওনাকে আমি বললাম যে ইমতিয়াজ ভাই এরকম ঘটনা, তো লেটস গো টু চেক দ্য ফ্লোর। তো আমি আব্দিকে বললাম যে ইউ বেটার কাম টু মাই অফিস অ্যান্ড উইথ শি উইল গো টুগেদার। তো আমরা গেলাম, আমি আমার কি দিয়ে মাস্টারকে দিয়ে এন্ট্রান্স খুলে দিলাম, খুলে এখন আমরা লিফট অন করলো ইমতিয়াজ ভাই। তখন প্রত্যেকটা আমরা ইয়েতে করতেছি, মানে প্রত্যেকটা ফ্লোর একটা একটা করে দেখতেছি। জি আমরা যতই উপরে যাচ্ছি ইয়েতে নয়েজটা বাড়ছে। এখন ইমতিয়াজ ভাই প্রত্যেকটা ফ্লোরে সুইচ আউট করছেন, 10 নম্বর 10th ফ্লোরে কল নিচ্ছে না, জি 9th ফ্লোর পর্যন্ত আছে, 10th ফ্লোরে কল নিচ্ছে না। তখন আমরা কী করবো, তখন ইমতিয়াজ বলে যে ওকে আইল সি ইট লেটার, আমরা আগে তাহলে আমরা ইমার্জেন্সি স্টেয়ারকেস দিয়ে আমরা 10th ফ্লোরে যাই। তো আমরা 9th ফ্লোরে নেমে ইমার্জেন্সি স্টেয়ারকেস দিয়ে 10th ফ্লোরে উঠলাম। যখন 9th ফ্লোরে আমরা নামলাম, তখন স্পষ্ট শুনলাম যে কোরআন তেলাওয়াত করতেছে সামরি, উপর থেকে আসতেছে শব্দটা। তখন আমি করলাম কি, আমি ইমতিয়াজ ভাই, আমি আব্দুকে বললাম যে লেটস গো টুগেদার, আগে পিছিয়ে যায় না। আর আব্দির একটা আবু আব্দি, যেটা ইথিওপিয়ান সিকিউরিটি ইনচার্জ ছিল, হি ওয়াজ ভেরি টল বাট ভেরি থিন এবং সো টকেটিভ, খামাখাই কথা বলতো, এমনি কথা বলতো। তো সে আগে যাবে, আমি বলছি ওয়েট। হ্যাঁ, তারপর যখন আমরা মোটামুটি 3 জনের স্টেয়ারকেস 3 জন একসাথে পার হচ্ছি, 10th ফ্লোরের যে এন্ট্রান্সটা ওটা দেখলাম খোলা, এবং ওই লবিগুলো হচ্ছে অনেক বড়, আর ফ্লোর লবি অনেক বড়, রাইট। একসাথে ইউ ক্যান 120 লোক একসাথে দাঁড়াতে পারে। ওখানে দেখলাম রাসেল ভাই, সব এক চেহারার, সব এহেরাম পরা, সবাই লম্বা, মোটামুটি সাইজাক, নামাজ পড়তেছে। আচ্ছা নামাজ পড়ে দেখে এইটা দেখে আমি আর উপরে উঠতে চাইনি। 3টা স্টেয়ার বাকি ছিল। আমি ইমতিয়াজ ভাই হাত ধরে বললাম কি, ইমতিয়াজ ভাই লেটস গো অর লেটস রান ফ্রম হিয়ার। ওকে হ্যাঁ, তো ইমতিয়াজ ভাই ঘুরছে পাকিস্তানি, যেটা ইঞ্জিনিয়ারিং। আব্দু বলতেছে না, আই ওয়ান্না সি। আমি বলছি আব্দু বেটার কাম, আই ওয়ান্না সি। এটা বলে সে লাভ দিয়ে 3টা সে টপকে উপরে উঠেছে। যখন টপকে উঠে এক পা দিছে ভিতরে, লবির ভিতরে, মানে কি হয়েছে জানি না, সে ওখান থেকে ঘুরে ছিটটা পড়ছে ওয়ালের সাথে, ছিটে পড়ে ওই স্টেয়ার দিয়ে গড়াইতে একদম স্টেয়ার যে আমাদের পাটাতনটা, ওখানে গিয়ে থামছে। আমি আর ইমতিয়াজ ভাই কোনোভাবে ওকে ধরে নিয়ে 9th ফ্লোরে টান দিয়ে নিয়ে লিফটের মধ্যে উঠে একদম নিচে গিয়ে, তখন ইমতিয়াজ ভাই বলতে দেয়ার জিন। আমি হ্যাঁ, স্পর্শীয় জিন। আব্দুর ব্যথা তো পাইছে, এখন ডান চোখটা দেখতেছে না, মানে স্ট্যাপ করছে, থাপ্পড় মারছে ওকে, মানে থাপ্পড় মারছে, কিন্তু কে মারছে এটা দেখি নাই, কোথায় মারছে কোনো কিছু দেখি নাই। তখন আমরা ওখান থেকে ডান চোখ দিয়ে পুরোপুরি ব্লিডিং হইতেছে। আমরা সাথে সাথে হাসপাতালে, মুস্তাফাল নূর আছে মক্কা একটা হাসপাতাল, আমাদের হাইটিজিসে আমরা ওখানে যাইতাম আমরা সবাই। তো নিয়ে গেলাম, তো ওর তারপরে 3 দিন পর ডাক্তার বললো যে না, ওর রেটিনাটা ফাইটে গেছে ভিতরে, এই চোখে আর কাজ হবে না। লাস্টে সে ব্লাইন্ড হয়ে যায়। তারপরে 3 মাস পরে ওকে দেশে পাঠায় দেয় হাইটিজিস থেকে। সো ইট ওয়াজ মাই স্টোরি রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এবং আশা করছি যে
এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমি যেটা করব এখন সরাসরি চলে যাব ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়। যদি ভালো লাগে সাথে থাকবেন। হ্যালো লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ঘটনাটা আমি আপনাদের কাছে শেয়ার করব, সেই ঘটনাটা আমাকে শেয়ার করেছেন ইসনাত আরা তন্নি। তো তিনি তার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা আমার কাছে শেয়ার করেছেন এবং আমি চেষ্টা করব সেই ঘটনাটি তার মতো করে বলার জন্য। তো বলেছেন, তন্নি, থার্ড ইয়ার ফাইনাল পরীক্ষার 1 মাস আগে আমার রুমমেট হল ছেড়ে মেডিকেলের কাছেই প্রথমবারের মতো বাসা ভাড়া উঠেছিল। এখান থেকে কলেজ আসতে সমস্যা হলেও পরিবারের সাথে থাকার সুবিধার্থে এছাড়া আর উপায় ছিল না। আমিও মাঝে মাঝে সময় পেলেই তার বাসায় চলে যেতাম। বাসাটা ভাটিকেশ্বর গোরস্থানের কাছেই। বাসার ছাদেও বেশ খোলামেলা ছিল, ফল ফুলে গাছপালা দিয়ে সাজানো গোছানো যেন ছোট্ট একটা ছাদ বাগান। মাঝে মাঝে একাই সেই ছাদ বাগানে গিয়ে বসে থাকতাম। সেখানে কিছুক্ষণ বসে থাকলে কোনো কারণ ছাড়াই মনমরা হয়ে যেতাম। আবার এই মলিন অনুভূতিটা কাটিয়ে সেখান থেকে চলে আসতেও মন চাইতো না। বাগান বিলাস, চন্দ্রমল্লিকা, জুঁই, থানকুনি, ঔষধি পাতা, গোলাপ সবকিছু সম্মিলিত এক অদ্ভুত ঘ্রাণে মনে হতো আমার কোনো এক বিষণ্ণতার নেশায় ডুবে আছি। এমনই এক বিকেলে ছাদে বসে চন্দ্রমল্লিকা ফুলে হাত বোলাচ্ছিলাম। সে সময় হঠাৎ আমার মাথাটা ঘুরে উঠল। মনে হলো ভূমিকম্পন হয়ে গেল এক মুহূর্তে। আমি ছাদের দরজার দিকে তাকিয়ে তাড়াতাড়ি এগিয়ে যেতে চাইতেই আমার খোলা চুলে শক্ত কিছু টান পড়ল। পিছনে ফিরে চাইতেই দেখি চন্দ্রমল্লিকা গাছের ডালে শক্ত করে আমার চুল বেঁধে আছে, যেন এইমাত্র দুষ্টুমি করে কেউ গিট দিয়ে দিছে। আমি তো বেশ অবাক হলাম, আবার সাথে ভয়ও পেলাম। এত বেশি বাতাসও নেই যে চুল উড়ে গিয়ে গাছের সাথে প্যাঁচ লাগবে। চুলের গিট ছাড়াতে গিয়েও পারছিলাম না। এটা খুব বিরক্ত হয়ে জোরে টান দিতে চুল ছিঁড়ে গেল। আমি সাথে সাথে ছাদ থেকে দৌড়ে বের হলাম, আর এক গোছা চুল সেই চন্দ্রমল্লিকা গাছেই ঝুলে রইল। রুমে এসে বান্ধবীকে সব বলতেই ও একরকম হেসে উড়িয়ে দিল। ভাবলো আমার এই মনের ভুল সবটা, কিন্তু আমি কখনোই মেনে নিতে পারতেছিলাম না। ঠিক করলাম এখনই হলে চলে যাব, আর এ বাসায় আসা ঠিক হবে না। বিকেলের মধ্যে নাস্তা করে হলে চলে আসলাম। রাতে টেবিলে বসলাম। জানালা দিয়ে হালকা হালকা বাতাস আসতেছিল। বাতাসের সাথে স্নিগ্ধ ঘ্রাণ আসতেই আমার শরীরে ঝাঁকুনি দিয়ে উঠল। মনে হলো সেই ছাদে বসে আছি এখনো, সেই একই ঘ্রাণ। কেমন যেন একটা ঘোরের মধ্যে আছি মনে হচ্ছে। ফোনের রিংয়ের আওয়াজে ঘোরে কেটে গেল। সেই বান্ধবীর নাম্বার রিসিভ করলাম। হ্যালো, কিরে কল দিলি যে? উপাস থেকে তখনও নীরবতা। বাতাসের শোনো শোনো আওয়াজ ভেসে আসতেছে। হ্যালো, কিরে কি হলো তোর? এইবার থমথমে গলায় সে উত্তর দিল, কাল বিকেলে বাসায় আসিস, বলে ফোনটা কেটে দিল। আমি অবাক লাগলো ওর ভয় শুনে। মোহনা তো এভাবে কথা বলে না, নিশ্চয়ই বাসায় কিছু ঘটেছে। পরদিন বিকেলের দিকে রওনা হলাম ওদের বাসায়। গিয়ে দেখি তালা ঝুলছে দরজায়। মেজাজটা খারাপ হয়ে গেল। ওকে কল দিলাম, ধরছে না। হঠাৎ শুনি ছাদের দরজার জোরে জোরে আওয়াজ হচ্ছে। তার মানে ওরা ছাদেই আছে। আমি ছাদে গিয়ে কাউকে খুঁজে পেলাম না। উল্টা ভয়ঙ্কর আওয়াজ, ছাদের দরজাটা বন্ধ হয়ে গেল। ভয়ঙ্কর আওয়াজে ছাদের দরজাটা বন্ধ হয়ে গেল। ব্যাস, সাথে সাথেই আমি দৌড়ে দরজা ধাক্কা দিতে লাগলাম। খোলার নাম নেই। মোহনাকে কল দিচ্ছি, বারবার ধরতেছে না। চতুর্থবার রিং হতেই ধরলো। আমি রাগী গলায় বলে উঠলাম, ফাইজলামি করতেছিস আমার সাথে? কল দিয়ে আনলি আর এখন ছাদে এনে দরজা বন্ধ করলি? আমার কথা শুনে ও যেন আকাশ থেকে পড়লো। সাথে সাথে বলল, কি বলিস? আমি তোকে কল দেইনি তো, আর আমরা সকালেই বাড়িতে আসছি, তোকে কেন কল দিব? আমি বুঝতে পারছি না এখন কি করবো, কি বলবো। কান্না কণ্ঠে বললাম, তোর নাম্বার থেকে কল
কালকে কল দিয়ে আমাকে তোর ভয়েসে কেউ একজন আসতে বলেছে, আমি আসছি। এখন আমাকে ছাদে কেউ আটকে রাখছে, আমি এখন কি করব বল? অনেক ভয় লাগছে, প্লিজ কিছু কর। বলতে বলতে ব্যালেন্স ফুরিয়ে ফোনটা কেটে যায়। সন্ধ্যাও ঘনিয়ে আসছে। আমি দরজা ধাক্কা দিতে দিতেই ওখানেই ক্লান্ত হয়ে বসে পড়লাম। এবার ঠান্ডা একটা বাতাস আমাকে ছুঁয়ে গেল। এতক্ষণে বুঝতে বাকি নেই, মানে অশরীরী কিছু একটা পাল্লায় পড়েছি আমি। পালানোরও পথ নেই। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, কে আপনি? বাতাসে গম্ভীর গলায় ভেসে আসলো, কেউ না। অশরীরীর উত্তর শুনে ভয়ে মানে আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলো। আবারও আওয়াজ ভেসে আসলো, ভয় পেও না, কোনো ক্ষতি করব না, সামনে হাত বাড়াও। আমি বুঝতে পারছি না আসলে হাত বাড়াবো কিনা, যদি হাত টান দিয়ে ছাদ থেকে ফেলে দেয়। আরও অনেক কিছু ভাবতে ভাবতে হাত বাড়িয়ে দিলাম। ঠিক তখনই এক গোছা চুল জড়ানো দুটো চন্দ্রমল্লিকা ফুল আমার হাতে এসে পড়ল। ভীষণ অবাক হলাম, এটা তো আমারই চুল, সেদিন গাছের ডালে ছিঁড়ে রয়ে গেছিল। হঠাৎ আমার পিছনে ছাদের দরজাটা শব্দ করে খুলে গেল। দেখি কেয়ারটেকার রাগী চোখে চেয়ে আছে। আমাকে দেখে বলতে লাগলো, সেই কখন থেকে আপনার বান্ধবী আমার কল দিতে আসছে, আপনি নাকি ছাদে আটকা পড়ছেন। এখন তো আইসে দেখি দরজা ছাদের ভিতরে থাইকা লাইকা বসে রয়েছেন। আমি আর কোনো ভাষা খুঁজে পাইতেছিলাম না, জানি না মানে কি বলবো। চুপচাপ হয়ে গেলাম এবং চুপচাপ থেকে সেখান থেকে চলে গেলাম। হাতের মুঠোয় আমার সেই জড়ানো চুল এবং সেই চন্দ্রমল্লিকা দুটো ফুল। আমি এরপরে এত অবাক হয়েছি যে এটা কীভাবে সম্ভব। আমার বান্ধবী বাসায় চলে গেছে, অথচ তার ভয়েসে আমাকে ফোন দিয়ে তার ছাদে ডাকানো হলো। আমার সাথে মানে অদৃশ্য থেকে অশরীরী কথা বললো, যেটা আসলে আমাকে সবসময় ভাবায় যেটা কিভাবে সম্ভব। তো এই ছিল ঘটনা। ইসরাত আরাতনি আমাকে এভাবে শেয়ার করেছেন। আমি জানি না ঘটনাটা আপনাদের কাছে কতটুকু ভয় ছিল। তো কথা হবে নেক্সট এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। প্রথম অতিথির কাছে আরো একবার যাব এবং তার আরো একটা ঘটনা আমরা শুনে আসবো। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আপনার নামটা প্লিজ আর একবার বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। হ্যালো এভরিওয়ান, আমি মারুফ শুভ, মিরপুর থেকে এসেছি। জি। এখন আপনাদের সাথে যে স্টোরিটা শেয়ার করব, এটা আমার একটা ফেসবুক ফ্রেন্ড আমার সাথে শেয়ার করেছিল। তো এই ঘটনাটা ঘটেছে তার গ্রামের বাড়িতে। তো তাদের গ্রামে একটা অ্যাবান্ডেন্ট বাসা ছিল, যে বাসার মধ্যে কেউই থাকতো না, আর যারা বাসার মালিক যারা ছিল তারা সবাই রাশিয়াতে থাকতো। আচ্ছা। তো সেই বাসায় মানে অনেক ধরনের বাসা নিয়ে অনেক ইয়ে ছিল, যে বাসায় খারাপ জিনিস আছে এবং এলাকার মানুষ ওই বাসা নিয়ে অনেক মানে ভয় থাকতো। তো এলাকার হুজুররাও ওই বাসাটাকে ইয়ে করতো। তো যে বাসার যে মালিক, তো সে এই জিনিসটা যখন সে জানতে পারলো যে ওই বাসায় কেউই থাকতে চায় না বা ভাড়াও দিতে পারতো না বাসাটা, তো সে দেশে আসার পরে সে তার গ্রামে গিয়ে এলাকার হুজুরদের সাথে কথা বললো। তারা বললো যে না, এই বাসাটা আসলেই ঝামেলা আছে। তো সে ঢাকায় গিয়ে ঢাকার দুজন হুজুরের সাথে কথা বললো। তো একটা হুজুর বললো যে ঠিক আছে, যেহেতু ওখানে এই ধরনের প্রবলেমের কথা গ্রামবাসীরা বলতেছে, তা আমি ওখানে গিয়ে থেকে দেখতে চাই যে ওখানে কি ঘটনা। তো সেই মানে বাড়ির মালিক বললো যে ঠিক আছে, আপনি যান। আর ওনার সাথে ওনার ওই মসজিদেরই একটা মানে মাদ্রাসা ছিল, মাদ্রাসা থেকে একটা ছেলেকে নিয়ে গেল। তারা দুইজন ওখানে গেল। তো ওখানে তাদের থাকার ব্যবস্থা করে দিল। তো ওখানে ওই বাসায় কোনো ইলেকট্রিসিটি ছিল না। তো তারা চার্জার লাইট নিয়ে এবং শীতের সময় তো তারা মশার কয়েল টয়েল নিয়ে ওই বাসায় গেল। তো ফার্স্টের দিন তারা ওখানে থাকলো। দোতলা বাসা ছিল ওই বাসাটা, মানে বাসার ভিতর দিয়ে একটা সিঁড়ি ছিল, যে সিঁড়ি দিয়ে উপরে আর কি যাওয়া যেত। জি। তো তাদেরকে নিচের যে ফ্লোরটা, ওখানে একটা বিছানার মতো ব্যবস্থা করে দেওয়া হলো ওখানে থাকার জন্য। তো প্রথম দিন রাতের বেলা তারা জেগেছিল যে আসলে কি বাসায় কিছু হয় নাকি। তো তারা যখন মানে 11:30 থেকে জেগে বসে আছে, 11:30 থেকে 12:30 একটা পর্যন্ত তারা জেগেছিল, যে কোনো প্রবলেম হচ্ছে না, কারণ গ্রামে তো 1টা অনেক বেশি রাত, তো কোনো কিছুই সেখানে হচ্ছিল না। জি। তো সে তখন ঘুমিয়ে পড়লো। তারা ঠিক 2:30-3টার দিকে মানে হুজুর তার একটা জোনাকি পোকা হুজুরকে ডিস্টার্ব করছিল।
জোনাকি তো- পোকা? জি জি। জোনাকি পোকা তাকে ডিস্টার্ব করছিল। তো কিভাবে ডিস্টার্ব করছিল? মানে তার মানে কানের সামনে আওয়াজ করছিল এবং মুখের মধ্যে মানে অনেক সময় মানে বসতেছিল এই টাইপের আর কি। তো তার ঘুমটা ভেঙে যায়, দেখে যে একটা জোনাকি পোকা তার আশেপাশে ঘুরছে। তো এটা দেখে সে উঠে বসলো, উঠে বসে দেখলো যে পোকাটা জানলা দিয়ে বের হয়ে গেল। তো সেই দিন রাতে তার আর ঘুম আসেনি। তো কিছুক্ষণ পরে ফজরের আজান দিল। তো সে আর তার সাথে যে ছিল তারা দুইজন অজু করে ওই বাসার মধ্যেই নামাজ পড়লো। নামাজ পড়ে ফজরের পরে সকালবেলা ওই বাড়ির মালিককে বললো যে আমরা তো ছিলাম, কোনো প্রবলেমই হয়নি, কিন্তু বললো যে আমরা আরো কিছুদিন ওই বাসায় থাকতে চাই, আচ্ছা। দেখতে চাই যে আসলে কিছু হয় নাকি। তো সে বললো যে ঠিক আছে আপনি থাকেন, আরো 2-3 দিন থাকেন, সমস্যা নেই। তো দ্বিতীয় দিন হুজুর তো ফুললি শিওর যে এখানে কিছুই হচ্ছে না, এখানে গ্রামবাসীরা এমনি ব্যাপারটা করেছে। তো সে ওভার শিওর হয়ে সে 11টার মধ্যেই ঘুমিয়ে গেল ওই দিন। তো ওই দিন যেটা হলো রাসেল ভাই, ওই দিন ঠিক ওই 2:30-3টার দিকেই সেমভাবে তার প্রথম দিন তার জোনাকি পোকা যেভাবে তাকে ডিস্টার্ব করে ঘুম ভাঙিয়ে দিয়েছিল, সেম ওইভাবেই তার ঘুমটা ভেঙে গেল। তো সে ঘুম থেকে উঠে যেটা দেখলো যে তার পাশে যে মাদ্রাসার ছেলেটা তার সাথে ছিল সে তার সাথে নেই। আচ্ছা। তো সে ফার্স্টে মনে করলো যে ছেলেটা হয়তো বা ওয়াশরুমে গিয়েছে। তো ওয়াশরুমেও দেখলো যে নাই। তো তার নাম ধরে কয়েকবার ডাক দিল, কিন্তু তার কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছিল না। পুরো ফ্ল্যাটটা মানে কোনো সাউন্ড নেই, সে একা বসে আছে। তো সেই ব্যাপারটা ভয়ে পাওয়া শুরু করলো সে তখন। তো তারপরে কিছুক্ষণ পরে যে সিঁড়ির কথা বললাম, যে বাসার ভিতর দিয়ে একটা সিঁড়ি ছিল যে উপরে যাওয়া যেত, সেই সিঁড়ি থেকে একটা ব্যাঙ নেমে আসলো। তো কিছুক্ষণ পরে দেখলো পুরো ফ্লোরটা ব্যাঙে ভরে গেছে এবং সাউন্ড করা শুরু করলো ব্যাঙগুলো। তো এই জিনিসটা দেখে হুজুর ভয় পেয়ে গেল, কিন্তু সে দোতলায় যেতে সাহস পাচ্ছিল না। আচ্ছা। তারপরে সে কোনো মতে সাহস জুগিয়ে সে দোতলায় গেল, কারণ ওই ছেলেটাকে তো তাকে খুঁজতে হবে, সে কোথায় গেল। পরে সে উপরে গেল, উপরে গিয়ে দেখে তার সাথে যে ছিল সে দোতলার ফ্লোরে শুয়ে ঘুমাচ্ছে। তো তার সামনে গেল, সামনে গিয়ে তাকে ডাকা শুরু করলো, কিন্তু সে উঠছিল না। আচ্ছা। কিছুক্ষণ পরে সে যখন উঠলো, তার মুখ থেকে একটা সাউন্ড, যে প্রথম সাউন্ডটা সে করেছিল ব্যাঙগুলো যে সাউন্ডটা করে নর্মালি, সেম ওই সাউন্ডটা করে সে ঘুম থেকে মানে উঠলো। আচ্ছা। তো এই জিনিসটা দেখে সে ভয় পেয়ে দোতলা থেকে দৌড় দিয়ে নিচে নেমে আসলো। নিচে এসে দেখে কোনো ব্যাঙই সেখানে নেই। সে বিছানায় বসে দৌড় পড়া শুরু করলো। কিছুক্ষণ পরে উপর থেকে তার সাথে যে লোক সে নেমে আসলো। নেমে এসে তো হুজুর তাকে দেখে ভয় পাচ্ছিল তখন, যে সে কি আসলে কি এখন সে নর্মাল আছে নাকি সে কি অবস্থা তার। পরে সে নর্মালভাবেই কথাবার্তা বলা শুরু করলো যে হুজুর আমি উপরে গেলাম কিভাবে। হুজুর তখন জিজ্ঞেস করলো এই কথা তো আমি তোমাকে জিজ্ঞেস করবো, তুমি উপরে গেলে কিভাবে, আমি টেরও পেলাম না, তুমি চলে গেলে উপরে। বললো যে না আমি নিজেও জানি না আমি কিভাবে গিয়েছি। তো এই ব্যাপারটা বলার পরে হুজুর বললো যে এই বাসাটায় প্রবলেম আছে। পরে দুজনই দোয়া-দরুদ পড়া শুরু করলো। আচ্ছা। তো ওই দিন রাতের বেলা আর কোনো কিছু হয়নি আল্লাহর রহমতে। তো কিছুক্ষণ পরে ফজরের আজান দিল, দুজনে একসাথে ওই বাসায় আবার নামাজ পড়লো। নামাজ পড়ে সকালবেলা ওই বাড়ির মালিককে বললো যে এই বাসাটা আসলেই ভালো না, বা এই এলাকার মানুষ ঠিকই বলে এই বাসাটাকে আপনারা রেখেন না, এটাকে হয় ভেঙে ফেলেন বা অন্য কিছু করেন, বা এইভাবে রেখেন না বাসাটাকে। আচ্ছা। তারপরে রাসেল ভাই আমি যতটুকু শুনেছি বাসাটাকে তারা ভেঙে ফেলে ওখান থেকে। এটা ছিল আমার ঘটনা রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এবং আশা করছি যে আপনাদের এই ঘটনাটি ভালো লেগেছে। এবং এখন আমি যেটা করব সেটা হচ্ছে আরও একবার আমরা চলে যাচ্ছি একটা ঘটনায়, এবং সেই ঘটনার পরে আবারও ফিরে আসবো। আমাদের সাথে থাকুন। নমস্কার রাসেল ভাই, আমার নাম রাহুল, আমার বাড়ি কলকাতার টালিগঞ্জ। আমি আপনার এই প্রোগ্রামটি অনেক বছর হলো শুনি, ইনফ্যাক্ট প্রথম থেকেই শুনছি, এবং আমার এটা অত্যন্ত প্রিয় প্রোগ্রাম। আশা করি আপনি ভালো আছেন, আপনি সর্বদা ভালো দলেই থাকেন। তো প্রথমে কয়েকটা জিনিস আমি বললি যে আমি ভূত এফএম অনেকবার শুনেছি যে অনেকের লাইফে প্রচুর আফসোস, তারা কোনো ভুতুরে ঘটনা তাদের নিজেদের লাইফে ফেস করেননি। কিন্তু সত্যি কথা বলতে গেলে যেদিন তারা নিজেরা ফেস করবে তাদের এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো হবে না। যাকে কথা না বাড়িয়ে আমি আমার ইনসিডেন্টে যাই। আমি বাই প্রফেশন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আর সেটা ছাড়াও আমার একটা সাইড প্রফেশন আছে, আমি ফ্যাশন ফটোগ্রাফি করি। এবং এই ফ্যাশন ফটোগ্রাফি সূত্রে আমাকে অনেক জায়গাতে যেতেও হয়, এবং এর মধ্যে দিয়ে একদিন আমার লাইফে একটা ইনসিডেন্ট
ঘটে। ঘটনাটা এইভাবে শুরু হয়। আমার একজন ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের নাম হচ্ছে রনি। তো এই ছেলেটি, আমাদের এখানে একটি জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে নিউ আলিপুর। নিউ আলিপুরের এখানে রনির বিশাল একটা বাড়ি আছে। তো একদিন হঠাৎই রনি এসে আমাকে বলে যে তুই ফ্যাশন ফটোগ্রাফির জন্য আমার ফ্ল্যাটটা ইউজ করতে পারিস। তো প্রথমে একটু ফ্ল্যাটের ডেসক্রিপশনটা দিই, যেটা আমি গিয়ে প্রথমে দেখি। রনির ফ্ল্যাটটি হচ্ছে বিশাল বড় ফ্ল্যাট, 2000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, বিশাল বড়, এবং একটা কমপ্লেক্স ঠিক না, ও ফ্ল্যাটটা একটা স্ট্যান্ড অ্যালোন ফ্ল্যাট, এবং ফ্ল্যাটটি হচ্ছে 9th ফ্লোর। ওদের ফ্ল্যাটটি ছিল টপ ফ্লোরে, ওপরেই ছাদ। তো আমি একদিন শ্যুটের প্ল্যান করি, আমি মডেলকে সঙ্গে নিই, মেকআপ আর্টিস্ট, স্টাইলিস্ট সবাইকে সঙ্গে নিয়ে, লাইট সেট আপ সব সঙ্গে নিয়ে আমি রনির ফ্ল্যাটে যাই। এবং রনির ফ্ল্যাটে যে লকিং সিস্টেমটা ছিল, লকিং সিস্টেম নর্মাল লক নয়, ওদের ছিল হচ্ছে নাম্বার দিয়ে, দেখবেন একটা নাম্বার লকিং সিস্টেম হয়। তো ওদের মেইন দরজায় একটা নাম্বার ছিল, সেই নাম্বার কম্বিনেশনে লক হতো। তো রনিদের ফ্ল্যাটে ঢুকে আমি দেখি বিশাল ফ্ল্যাট, একটা বড় ড্রয়িং রুম, এবং ড্রয়িং রুমেতে একটা মাছের অ্যাকোয়ারিয়াম রাখা বড়। তো আস্তে আস্তে লাইট ফাইট সেট আপ হয় এবং আমি আমার শ্যুটটা শুরু করি। শ্যুট শুরু করার পর আমাদের শ্যুটের প্রথম যে সিকোয়েন্সটা, মানে যে সিনটা হয়, সেটা হয় ড্রয়িং রুমে। ড্রয়িং রুমে মোটামুটি লাইট ফাইট সেট আপ রেডি, মডেল পোজ নিয়ে দাঁড়িয়ে আছে। আমি শ্যুট করার সময়তে যেই ডিএসএলআরে চোখটা দিয়ে দেখতে যাব, এবার ডিএসএলআরে যে ক্রস ফাইন্ডার, মানে যেখানে চোখ রেখে ছবি ওঠানো হয়, সেখানে আমি একটা চোখ রেখেছি আর একটা চোখ আমার বন্ধ। বাঁ চোখ দিয়ে আমি ক্রস ফাইন্ডারের ভেতর দিয়ে দেখছি। বিশ্বাস করবেন না রাসেল ভাই, আমার এখনো বলতে গেলে গা শিউরে ওঠে। আমি স্পষ্ট দেখলাম ক্রস ফাইন্ডার দিয়ে যে ডান দিক দিয়ে বাঁ দিক, এটা কিন্তু আমি যেটা দেখছি আমি ক্রস ফাইন্ডারের ভেতর দিয়ে দেখছি, আমি ডিএসএলআর ক্যামেরার ভেতর দিয়ে দেখছি। ডান দিক দিয়ে বাঁ দিকে যদি প্রচণ্ড জোরে একটা শ্যাডোর মতন কোনো কিছু দৌড়ে যায়, আমি ফিগারটাকে লক্ষ্য করতে পারিনি, জাস্ট ফিল করলাম একটা কোনো জিনিস ডান দিক থেকে বাঁ দিকে ছুটে গেল। আমি তো দেখে রীতিমতো আমি অস্বস্তি পেয়ে আমি ডিএসএলআরটা নামিয়ে, মডেল, মেকআপ আর্টিস্ট, বাকিরা সবাই সামনে, ওদেরকে বললাম যে দেখ, সামনে দিয়ে এরকম একটা জিনিসের মুভমেন্ট হলো, তোমরা দেখলে? ওরা বলছে না তো। আমি ভাবলাম ঠিক আছে, মানে আমি সত্যি কথা বলতে গেলে আমি নিয়ে চোখের ভুলও ভাবিনি, আমার একটু অস্বস্তি লাগছিল। তারপর আবার ছবি ওঠাতে চাই, আবার দেখি বাঁ দিক থেকে ডান দিকে মুভমেন্ট, আমার রীতিমতো ভয় লাগে। কিন্তু অস্বস্তি বলতে পারেন বা লজ্জা বলতে পারেন, সবার সামনে তো আর বলা যায় না ভূত দেখেছি, কারণ লোকে বিশ্বাস করবে না, আর ভূতও মনে হচ্ছে না। অ্যাকচুয়ালি কি হয়, প্রথমবার কেউ যখন কোনো কিছু এরকম দেখে, হি অলওয়েজ ট্রাইজ টু ফাইন্ড আ সায়েন্টিফিক এক্সপ্লেনেশন ফর দ্যাট। বাট আমি কোনো কিছু এক্সপ্লেনেশন সেটাই পাচ্ছিলাম না। আমি যে করেই হোক সেদিনের শ্যুটটাকে ড্রপ করি এবং বলি সবাইকে যে শ্যুট আজকের মতো এখানেই শেষ, লেটস গো। তো বাড়ি ফিরে এসে আমি আমার বন্ধুকে ফোন করি, রনিকে। তো রনি আমাকে বলে, রনিকে আমি ফোন করে যখন বলি যে ভাই এরকম একটা জিনিস ফেস করলাম, তো রনি দেখি আমাকে তখন ফোনের মধ্যে বলে, ও তুইও দেখেছিস? তখন তো আমার সন্দেহ হয়। আমি বলি যে আমিও দেখেছি, মানে বাড়িটা কি কোনো প্রবলেম আছে? তারপরের দিন রনির সঙ্গে আমার দেখা হয় এবং রনি আমাকে একটা ইনসিডেন্ট বলে। 2012 সাল নাগাদ রনিরা ওই ফ্ল্যাটটা নেয়। ওই ফ্ল্যাটটা নেওয়ার পরে কোনো প্রবলেম ছিল না ফ্ল্যাটটায়, ওরা খুব ভালোভাবেই থাকতো। কিন্তু হঠাৎ একদিন 1-1.5 মাস বাদে ওই ফ্ল্যাটে প্রবলেম শুরু হয়, এবং যে কয়েকটা ঘটনা আমি আপনাদেরকে বলবো সেগুলো হচ্ছে বিক্ষিপ্ত ইনসিডেন্টস which happened over a span of 3 years. তো ঘটনাটি এইভাবে শুরু হয় যে রনিদের ফ্ল্যাটে বেসিক্যালি 3টে ঘর। একটা ঘরে রনি আর রনির বউ থাকে, আরেকটা ঘরে রনির মা বাবা থাকেন, আরেকটা ঘরে রনির ভাই থাকে। তো একদিন বেশ অনেক রাত হয়ে গেছে, রনির মা, রনির বাবা একটা ঘরে শুতেন, সেই ঘরের সঙ্গে অ্যাটাচ বাথরুম ছিল। রনির বউ রনির ঘরে শুয়ে আছে, স্লিপিং। তো রনি আর রনির ভাই মিলে রনির ভাইয়ের রুমেতে সিনেমা দেখছে, অ্যাভেঞ্জার্স। তো সিনেমা দেখতে দেখতে, ল্যাপটপেতে সিনেমা দেখতে দেখতে হঠাৎ রনি দেখে যে রনির যে দরজাটা, রনির ভাইয়ের রুমের যে দরজাটা, সেই দরজাটার সামনে রনির মা চুল খুলে উকি মারছে। জিনিসটা একদমই স্বাভাবিক না, যথেষ্ট অস্বাভাবিক। এবং রনি হঠাৎ সেটা দেখতে পেয়ে ভাইকে বলে যে ভাই দেখ, ওখানে মা দাঁড়িয়ে আছে। তো রনির ভাই সঙ্গে সঙ্গে ল্যাম্প জ্বালায় এবং জ্বালিয়ে দেখে ওখানে কেউ নেই। রনির একটু সন্দেহ হয়।
রনি ওর মা বাবার রুমে নক করে। রনির বাবা যখন ঘর থেকে বেরোয় তখন রনি বাবার থেকে জানতে চায় যে মা কি বাইরে এসেছিলেন। রনির বাবা সেই সময় তো বলে, না, তোমার মা তো বাইরে আসেনি, তোমার মা তো একবার শুলে একদম ভোরবেলায় উঠে ঘুম থেকে। ঠিক আছে, তো সেই ইনসিডেন্টটার পর ডেফিনেটলি আমাকে রনি যেটা বলে যে আমি সত্যি ভাবলাম এটা আমার চোখের ভুল, এবং সে আবার তার নর্মাল লাইফে ব্যাক করে যায়। ইনফ্যাক্ট সে ভাবে যে তার অফিসের কাজে প্রচণ্ড প্রেশার মেবি, সেই জন্য তার এরকম হ্যালুসিনেশন হচ্ছে বা সামথিং লাইক দ্যাট। এবং সাইকিয়াট্রিস্ট না, একজন সাইকোলজিস্টের অ্যাপয়েন্টমেন্ট নেন যে মেডিটেশন বা সামথিং হি উইল ডু। কিন্তু তার মোটামুটি 1-1.5 সপ্তাহ পরে রনির সঙ্গে এমন একটা ইনসিডেন্ট হয় যার জন্য রনি তার সাইকোলজিস্টের অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করতে বাধ্য হয়। আসলে সত্যি কথা, এসব ঘটনা আমাকে রনি বলার সময় বলছে যেটা, যে এগুলো যার সাথে হয় প্রবলেমটা খালি সেই বোঝে, কারণ সে কার সাথে শেয়ার করবে, কারণ বাইরের লোক তো এগুলো মানবে না। 1-1.5 সপ্তাহ বাদে যে প্রবলেমটা হয় যে রনি একদিন অফিস থেকে বাড়ি ফেরে, এবং কোইন্সিডেন্টলি রনি যখন বাড়ি ফেরে রনিদের বাড়িতে তখন অন্য আর কেউ নেই, রনি একা। এবং সেটা ছিল মার্চ মাস মোস্ট প্রবাবলি। রনি বাড়ি ফেরার পর রনি নিজে বেডরুমেতে যায়, বেডরুমেতে বিছানার উপরেতে জামা কাপড় ছেড়ে রেখে বাথরুমে ফ্রেশ হতে যায়। রনির বাথরুমে লেগেছে হার্ডলি 5 মিনিটসও হবে না, হার্ডলি 3 মিনিটস। হাতে মুখে জল দিয়েছে, বাইরে বেরিয়ে এসে রনি দেখে রনি যেই বিছানার উপরেতে জামার প্যান্টটা ছেড়েছিল, রনির জামা প্যান্টের ঠিক সাইড দিয়ে সারি সারি বাগান বিলাস ফুল রাখা, সাজিয়ে রেখেছে কেউ রনির বেডের ওপরে। এটা 3 মিনিটের মধ্যে কি করে পসিবল হয়? ওর ফ্ল্যাটে অন্য কেউ নেই তখন, জানলা দরজা পুরো বন্ধ করা, আর 9 তলা অব্দি কোনো গাছ ওঠে না, আর গাছ উঠলেই বা সাজিয়ে কে রাখবে লাইন দিয়ে। রনি আমাকে বলছে যে আমার ইনসিডেন্টটা দেখে এত ভয় লেগেছে, আমার মাথা কাজ করছে না, আমি একটা প্যাকেট নিয়ে আমার হাত কাঁপছে, আমি প্রত্যেকটা ফুল উঠিয়ে প্যাকেটের মধ্যে রাখলাম, প্রায় 2 প্যাকেট ফুল হয়ে গেল। এই ঘটনাটা হওয়ার মোটামুটি 2-1 দিন বাদে, মানে আমি আপনাদেরকে যেসব ইনসিডেন্ট বলছি এই ইনসিডেন্টগুলোর মধ্যে হয়তো লিঙ্ক থাকবে না, কারণ এগুলো বিক্ষিপ্ত ইনসিডেন্টস যেগুলো ওর বাড়িতে হয়েছে। এই ঘটনাটা ঘটার 1-2 সপ্তাহ বাদে রনির মার সাথে একটা ইনসিডেন্ট হয়। রনির মা ছাদে জামা কাপড় মেলতেন, এবং একদিন বিকেলে ছাদ থেকে জামা কাপড় আনতে গিয়ে রনির মা ব্যাক সাইড দিয়ে দেখেন হুবহু রনির মার মতনই আরেকজন রনিদের জামা কাপড় ওঠাচ্ছে। রনির মা যেই শাড়ি পরে আছে সেই শাড়ি, চুল একইভাবে বাঁধা। এটা দেখে রনির মার প্রচণ্ড ভয় লাগে, এবং রনির মা সিঁড়ি দিয়ে নামতে নিচে নেমে এসে রনিদেরকে ভয়েতেই ইনসিডেন্টটা বলতে গিয়ে রনির মার সেরিব্রাল অ্যাটাক হয়, ব্রেন স্ট্রোক করে। এবং রনির মার যখন ব্রেন স্ট্রোক করে তখন বাই গডস গ্রেস যেটা হয় যে উনি মানে বেঁচে যান, কিন্তু ওনার লেফট সাইডটা ফুল প্যারালিসিস হয়ে যায় লেফট সাইডটা। এবং রনিদের বাড়ির এনভায়রনমেন্ট তখন পুরো হসপিটালের মতন, মানে ব্রেন স্ট্রোক হওয়ার পরে তো হসপিটালে বেশি দিন রেখে লাভও নেই, তো বাড়িতেই মোটামুটি অক্সিজেন সিলিন্ডার দিয়ে নার্স ফার্স দিয়ে একটা রুমেতে রনির মাকে রাখা হয়। তো এই নার্স যখন রাখা হয়, এই নার্সের ক্ষেত্রে একটা প্রবলেম শুরু হয়। 2 জন নার্স আসতেন, একজন সকালের নার্স সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা, আর রাতের নার্স হচ্ছে সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা। সকালের নার্স তো ঠিক আছে, কয়েকদিন পরে রাতের নার্স রনিকে বলে যে দাদা রাতে আমি আর আসবো না, আপনারা অন্য লোক দেখে নিন। তো রনি তখন জানতে চায় কি প্রবলেম, কি হয়েছে। তো রনির সেই সময়তে যে নার্স সেই সময়তে বলেন যে মাসিমা মানে রনির মা প্রত্যেকদিন রাতে নাকি বিছানা থেকে উঠে, রাত তখন 2-2:30 বাজে, ফাঁকা ড্রয়িং রুমের দিকে হাত দেখিয়ে কাকে জানি বলে যে তুমি এখান থেকে চলে যাও। রনি বলছে সেটা কি করে সম্ভব, মা তো একা উঠতেও পারে না, মা বিছানাতে শুয়ে আছে, মার তো বাঁ দিক পুরো প্যারালিসিস। নার্স বলে না দাদা এটা রোজ রাতেই হয়, আমি দেখেছি। তো কোনোভাবে নার্সকে মানিয়ে ওরা রাখে, কিন্তু পরের দিন রাতে নার্সের সঙ্গে যে ইনসিডেন্টটা হয় তারপর নার্স সত্যি ছেড়ে দেয়। তো রনি নার্সকে ফোন লাগায়, নার্স বলে যে আগের দিন রাতে, মানে নার্স অ্যাকচুয়ালি রনির মার রুমেতে সাইডে একটা সোফা ছিল, ওখানে বালিশ নিয়ে রাতে শুতেন। তো নার্স বলে যে রাতে দাদা আমি রাতে শুয়ে আছি, আমার মাথা থেকে বালিশটা ধরে কে টানে, এবং এত জোরে টান মেরেছে যে আমার ঘুম ভেঙে গেছে। এবং ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে আমি শুনছি যে কোনো বাচ্চার যদি হাসির শব্দ হয় এবং কোনো বাচ্চা যদি সেই ঘর থেকে দৌড়ে সামনের ঘরে যায়, যেরকম পায়ের শব্দ আর হাসির শব্দ হবে সেরকম একটা শব্দ। তা এটা শুনে ইতিমধ্যে রনিদের বাড়ির লোকজন ফুল ইনসিডেন্ট শুনেছে, রনির মার সাথে কি হয়েছে, রনির সাথে, নার্সের সাথে, এবং বাড়ির সবাই রীতিমতো ভয় পেয়ে আছে। নেক্সট একটা ব্যাপার, সেটা হচ্ছে রনিদের বাড়িতে একটা
জার্মান শেপার্ড ছিল। আমরা সবাই জানি জার্মান শেপার্ড একটু ফেরোশাস, কিন্তু ওই কুকুর রনির মার ঘরের খাটের তলা থেকে সন্ধ্যে 6টার পর থেকে বেরোতোই না, কোনোভাবে তাকে বার করা যাবে না। তো যাকে এত সব ঘটনা ইনসিডেন্ট যখন হচ্ছে, সবাই মিলে রনির মার ঘরে ম্যাট্রেস নিয়ে রাতে শুতেন এবং জল নিয়েই শুতেন যাতে রাতে ঘুমের মাঝখানে উঠতে না হয়। তো এর মধ্যে আরেকদিন আরেকটা ইনসিডেন্ট, জল নিয়ে শুয়েছে কিন্তু রাতে জল শেষ হয়ে গেছে এবং রনি প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে। এবং রনিদের ফ্ল্যাটে আরেকটা ইনসিডেন্ট হতো যে মাঝে মাঝে লাইট অফ হয়ে যেত, লাইটের ফিউজ উড়ে যেত, বাল্ব নষ্ট হয়ে যেত, কিন্তু বাকি ফ্ল্যাটেতে হতো না। রনি মাঝরাতে উঠে ড্রয়িং রুমেতে গেছে ফ্রিজ থেকে জল বার করে খেতে, এবং ফ্রিজটা যেই খুলেছে হঠাৎ লাইট অফ হয়ে গেছে, লোডশেডিং হয়ে গেছে, ফিউজ উড়ে গেছে, যাই হোক লাইট অফ হয়ে গেছে। এবং রনি তো মনে মনে ভাবছে যে হে ভগবান, আমি যেন এখন কোনো কিছু দেখতে না পাই। এবং ফ্রিজের পাশেই ছিল রান্নাঘর। রনি যেই জলটা বার করে খেতে গেছে, রান্নাঘরে শুনছে খসখস একটা শব্দ। সব রান্নাঘরেই একটা বালতি থাকে যেখানে ময়লা ফেলার জায়গা থাকে, এবং চাঁদের আলোয় রনি বাঁদিক ফিরে দেখছে এমন কেউ বসে আছে, মুখটা ওই ময়লার বালতির ভেতরে করে। রনির তো দেখে হাত থেকে জলের বোতল সোজা মাটিতে পড়ে গেছে এবং সঙ্গে সঙ্গে লাইট এসে গেছে এবং দেখছে ওদিকে আর কেউ নেই। কিন্তু রান্নাঘরের ভেতরে ঢুকে বালতিটার আশেপাশে দেখে ময়লা টয়লা ছড়িয়ে পড়ে আছে। সেটার মানে এটা যে তার মানে ওখানে কেউ ছিল। এরকম ইনসিডেন্ট হয়েছে 1-2 বছর ধরে। ইন দ্য মিন টাইম ওখানে একটা চার্চ মতন ছিল, চার্চের ফাদারকে ওরা নিয়েও এসেছিলেন, কিন্তু কেউ আর সাহস করে ওপরে ওঠে না। তার মধ্যে আরেকদিন আরেকটা ইনসিডেন্ট, আমার ইনসিডেন্টটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। আরেকদিন একটা ইনসিডেন্ট হচ্ছে, রনি একদিন যখন অফিস যাচ্ছে, রনিদের বাড়ির উল্টো দিকে একটা দোকান ছিল। সেই দোকানদার রনিকে ডেকেছে, বলছে দাদা আপনারা যখন বাড়িতে থাকেন না, আপনারা হয়তো দেখেন না, আপনাদের বাড়ির বাচ্চা মেয়েটা না আপনাদের রেলিং দিয়ে হাঁটে। রনি বলছে আমার হাত পা তো ঠান্ডা, আমি লোকটাকে বলিনি, কিন্তু মনে মনে ভাবছি আমার বাড়িতে তো কোনো বাচ্চা মেয়েই নেই। তো এরকম ঘটনা অনেক দিন হয়েছিল। তারপর ওরা ফ্ল্যাটটা ছেড়ে দেয়, কিন্তু ফ্ল্যাটটা ছাড়ার ঠিক আগের দিন রাতে আর একটা ইনসিডেন্ট হয়। হয়তো সবকটা ইনসিডেন্ট আমি মনে করে বলতেও পারলাম না। যে ওরা মুভার্স অ্যান্ড প্যাকার্সকে দিয়ে ফার্নিচার যখন ওদের অন্য জায়গাতে পাঠিয়ে দিয়েছে, লাস্ট রাতটা রনি আর রনির বউকে ওই ফ্ল্যাটেতে থাকতে হয়েছিল। এবং রনি ল্যাপটপ নিয়েও ড্রয়িং রুমেতে অফিসের কোনো কাজ করছে, এবং রনির বউ হঠাৎ এসে রনিকে বলে যে একটু তোমার মোবাইলটা দাও, আমি একটু গেমস খেলবো। রনি মোবাইলটা দেয় এবং অফিসের কাজ করতে হতে রনির মনে নেই, রাত 1টা বেজে যায়। রনির বেডরুমেতে রনি যায়, আর রনিদের ফ্ল্যাটে কিন্তু তখন আর কেউ নেই। রনির মা থেকে শুরু করে সবাইকে রনি অন্য জায়গাতে শিফট করিয়ে দিয়েছে। রনি বেডরুমেতে গিয়ে দেখে রনির বউ ফাস্ট স্লিপ, ঘুমোচ্ছে এবং মোবাইলটা সাইডে রাখা, এবং রনি হাতে মোবাইলটা নিয়ে শুতে শুতে মোবাইলটা ঘাঁটতে থাকে। মোবাইলে একটা যে গেমসটা খেলছিলেন ওর বউ, সেই গেমসের উইন্ডোটা ওপেন করা, ওটাকে বন্ধ করে রনি হঠাৎ করে গ্যালারিটা খুলে রনির রক্তহীন হয়ে যায়। রনি দেখে যে রনিদের ঘরে যদি সিলিং থেকে কেউ রনির বউয়ের ছবি তোলে, একসাথে বার্স্টে অনেকগুলো ছবি তোলে, সেরকম 10-12টা ছবি ওঠানো, কিন্তু রনি ফ্ল্যাটে আর কেউ নেই। যাই হোক রাসেল ভাই, রনিরা ফাইনালি ফ্ল্যাটটা ছেড়ে দেয়। ওই ফ্ল্যাটটা এখনো এইভাবে ওখানেই আছে। আমি জানি না আর কেউ ওই ফ্ল্যাটটায় গেছে কিনা, কোনো ভেঞ্চার হয়েছে কিনা, কিন্তু ইন দ্য মিন টাইম রনি আমাকে এসে বলে শ্যুট করতে যেতে, এবং শ্যুট করতে গিয়েই ফার্স্ট ওই ইনসিডেন্টটা ফেস করি, এবং তারপর রনির থেকে এত বড় একটা ইনসিডেন্ট জানতে পারি। তো ওই রিয়েল এস্টেট গ্রুপ যারা ওই ফ্ল্যাটটা বানিয়েছিলেন, ওদেরকে গিয়ে অনেকবার এগুলো নিয়ে বলা হয়েছে, কিন্তু ওরা মানতে অস্বীকার করে। তো যাকগে রাসেল ভাই, এটাই আমার ইনসিডেন্ট ছিল। ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন। Face it. Radio Money Furti. Boot FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ওয়েলকাম ব্যাক, শুনছেন রেডিও ফুর্তি এফএম। ঘড়িতে সময় 1:16। একটু একটা অডিও ক্লিপ শুনলাম আমরা, এবং আশা করছি আপনাদের ভালো লেগেছে। এবং এখন যেটা করব, সরাসরি চলে যাব আরও একটা ঘটনায়, এবং এই ঘটনাটি অবশ্যই আমাদের কাছে একজন পাঠিয়েছেন ইমেইল করে, এবং সেই ইমেইলটাই আমি তার মতো করে পড়ার চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো লিখছেন, সালাম নিবেন রাসেল ভাই, আশা করি ভালোই আছেন। আমি মোহাম্মদ সারোয়ার চৌধুরী, নর্থ সাউথ ইউনিভার্সিটির 5th সেমিস্টার BBA ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। আমার জীবনে ভুতুড়ে ঘটনার সংখ্যা বলতে গেলে অনেকই রয়েছে।
একে একে ভবিষ্যতে পাঠিয়ে দেব সময় পেলেই। গত কয়েক মাস ধরে পরিকল্পনা করে রেখেছিলাম, শুধু লেখা হয়ে ওঠেনি। তবে আজকে ভাবলাম লিখেই ফেলি। আর স্টুডিওতে যে আমার বলা হয়ে উঠবে না, নানা কারণে ব্যস্ত থাকি, ভালো লাগলে আপনি পড়ে শোনাবেন। আমার ছোট মা, বোন ও 2 ভাই খুলনা শহরে থাকে। খুলনার একটি আবাসিক এলাকায়, নাম না বললে কৃতজ্ঞ থাকব। বেশ সুন্দর এবং মনোরম পরিবেশ। রাত 9টার পর মানুষ দেখা যায় না বললেই চলে। গত বছর বাসাটি দেখে আম্মুর পছন্দ হয় এবং যথারীতি অ্যাডভান্স করে অগাস্টের 1 তারিখে নতুন ফ্ল্যাটে শিফট হয়ে যাই আমরা। ফ্ল্যাটের কিছুটা বিবরণ দেই। 8 তলা বিল্ডিংয়ের একদম টপ ফ্লোরে আমাদের বাসা। ফ্ল্যাটের 3 পাশেই বারান্দা অথবা বড় জানালা। ডাইনিং রুমে জানালা, বড় জানালা। পাশের কয়েক বাড়ির ছাদ স্পষ্টভাবে দেখা যায়। আমি যেদিন প্রথম ফ্ল্যাটে প্রবেশ করি সেদিন একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। জানালার পাশে ছোট্ট কাগজে আয়াতুল কুরসি লেখা। ব্যাপারটিকে তেমন গুরুত্ব না দিলেও পরবর্তীতে আবিষ্কার করলাম প্রতিটি রুমে জানালার পাশেই এমন আয়াতুল কুরসি লেখা। এবার কিছুটা অবাক হলাম। ছোট মামা কিছু না বুঝেই একটা কাগজ তুলে ফেলেছিল। আয়াতুল কুরসি লেখা ছোট কাগজটির টুকরো লাল কালিতে। তো যাক, আমি ঢাকা চলে আসলাম। বেশ কিছুদিন এভাবেই কাটলো। তারপর থেকে সমস্যার শুরু। শীতকালে খুলনায় প্রচণ্ড ঠান্ডা পড়লেও আম্মুর মাঝরাতে হঠাৎ গরম লেগে যেত। আবার মাঝে মধ্যে জানালা থেকে গরম দমকা হাওয়া কোথা থেকে এসে লাগতো। কখনো বা শীতের রাতে কিচেনের সিঙ্কের কল থেকে হঠাৎই গরম পানি আসতো। আবার কখনো গভীর রাতে ছাদে কেউ দৌড়াদৌড়ি করত। আম্মু মাঝে মধ্যে বাচ্চার হাসি শুনতে পেত, কখনো কান্না। এরকমই ছিল বেশ কিছুদিন। সমস্যা বৃদ্ধি পেল কিছুদিন আগে। গত সপ্তাহে আমাদের এসিটা হঠাৎই নষ্ট হয়ে গেছিল। তো আম্মু বারান্দার গ্লাস এবং জানালার সবই খোলা রেখেছিল। আর রাত আনুমানিক 3:30 তখন হঠাৎ একটা বাচ্চার কান্নায় আম্মুর ঘুম ভেঙে গিয়েছিল। বারান্দার দিকে চোখ পড়তেই যা দেখলো, তার জন্য ঘুমের মাঝপথে আমাদের মানে হঠাৎ করে কান্না, মানে তিনি একজন মানে মানুষের প্রস্তুতি কখনোই থাকতে পারে না। ছোট একটা বারান্দা, ঠিক বারান্দার মাঝখানে বসে কান্না করছে। মুহূর্তের মধ্যে আম্মু লা ইলাহা ইল্লাল্লাহ হু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পড়তে লাইট জ্বালাতে উঠলেন। কান্নার ধ্বনি কেমন অদূরে মিলিয়ে গেল। আম্মু অবাক ভয়ার্ত দৃষ্টি নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। সমস্যা শুধু এটিই থাকলো না, আরেকটু বেড়েছেও। আম্মুর দরজা থেকে সোজা তাকালে আমাদের ডাইনিং রুম দেখা যায়। রাত তখন 9টা। আম্মু ছোট বোন বসে গল্প করছিল। পাশের রুমে ছোট 2 ভাই ছিল। ড্রয়িং ও ডাইনিং বেডরুমের মৃদু আলো পড়ছে। হঠাৎ আমার ছোট বোনের চোখ পড়ল ডাইনিং টেবিলের সামনে সাদা কাপড় পরা একজন মহিলা দাঁড়ানো। সেখানে অনেকটা পরিচিত মুখ। সে আস্তে করে আম্মুর দিকে তাকালো, আবার মাথা ঘুরিয়ে ডাইনিংয়ে তাকালো। অবিকল আম্মুর মতো দেখতে, কোনো পার্থক্য খুঁজে পাওয়া মুশকিল বোধহয়। আবছা অন্ধকারে ডাইনিং টেবিলের সামনে দাঁড়িয়ে থাকা অবিকল আম্মুর মতো দেখতে জিনিসটা ড্রয়িং রুমের দিকে যেতে থাকলো। পাশের রুম থেকে আম্মুর ডাকে সাড়া দেওয়ার মতো করে আমার ছোট ভাই বলে উঠল, আসছে আম্মু। ছোট ভাইকে ড্রয়িং রুমের দিকে যেতে দেখেই বেশ খানিকটা বুঝে ফেললো কিছু খারাপ হতে যাচ্ছে। ছোট ভাইয়ের নাম ধরে ডাক দিতেই কারেন্ট চলে গেল ফ্ল্যাটের। আইপিএস থাকা সত্ত্বেও ঘুটঘুটে অন্ধকার পুরোটা ফ্ল্যাট। ছোট 2 ভাই ভয় পেয়ে, ছোট বোন উপায় না পেয়ে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ওদের নিয়ে আসছিল। আম্মু জোরে জোরে কালেমা পড়তে লাগলো চিৎকার শুনে। এরকম বাজে ও আতঙ্কিত পরিবেশ সৃষ্টি হলো। হঠাৎ বিদ্যুৎ চলে আসলো। আইপিএস এর কাছে গিয়ে দেখা গেল ইনভার্টার অফ করা। বাসার কেউ এই বাটন বন্ধ করেনি। আর কোনো প্রশ্নই আসে না। এত ছোট সময়ে কোথা থেকে কি হয়ে গেল কেউ কিছু বুঝতে পারল না। আমি দ্রুত বাসা বদলাতে বলেছি, কারণ এটা ছাড়া এটা ছাড়া আর কোনো ভালো সমাধান নেই আমার দৃষ্টিতে। ভালো থাকবেন। এমন আরও অনেক ঘটনা আছে আমার জীবনে। আস্তে আস্তে সব কিছু শেয়ার করব। তবে এতটুকু বলতে পারি, আমার বাবা মা 2012 তখন আমি 8ম শ্রেণীতে ছিলাম,
মারা যাবার পর থেকে, আমার বাবা মারা যাবার পর থেকে এসব সমস্যা হচ্ছে। একে একে সব কয়টি কাহিনী বলবো, আশা করছি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে প্রচার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ছিল ঘটনা, এবং আশা করছি যে ঘটনাটি আমি জানি না কেমন লেগেছে আপনাদের কাছে। আমরা চলে যাব আমাদের আরও একজন অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে? ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়। যদি ভালো লাগে সাথে থাকবেন। আজকে আমি শুরুতে যে ঘটনাটা শেয়ার করব, এটা বেশ ভালো লেগেছে ঘটনাটা আমার। এটা ঢাকা শহরের কোনো একটা বাড়িতে ঘটে যাওয়া একটা ঘটনা, বেশ ভয়ানক একটা ঘটনা, যেটা গত বছরের শেষের দিকে ঘটেছিল। যিনি ঘটনাটা পাঠিয়েছেন তিনি ওনার নাম বলতে মানা করেছে দেখে আমি তার নাম নিচ্ছি না, এবং যার যার সাথে ঘটনাটা ঘটে তাদের নামও বলতে মানা করেছে দেখে আমি ছদ্মনাম ব্যবহার করব। তো আমি সেই এলাকার নামও নিচ্ছি না, এটা খুব পরিচিত একটা এলাকা। তো সেখানে একটা দম্পতি আসে গত বছর, বাসায় উঠেন এবং ওনাদের সাথে সমস্যাটা ঘটে। তো ঘটনায় চলে যাচ্ছে আমি। যিনি আমাকে ঘটনাটা পাঠিয়েছেন এটা ওনার এক জুনিয়র কলিগের ফ্যামিলিতে ঘটনাটা ঘটে। তো সেই জুনিয়র কলিগ গত বছরের ডিসেম্বর মাসে ওনারা ঢাকায় আসেন। উনি চাকরি সুবাদে ঢাকায় আসেন, এবং ওনার ফ্যামিলি মেম্বার বলতে উনি, ওনার ওয়াইফ এবং ওনার 4 বছরের একটা বাচ্চা ছিল। তো সেই ভাইয়ের নাম দিচ্ছি আমি রাশেদ। তো রাশেদ ভাই একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল। ওনার অফিস যেখানে ছিল এটা এয়ারপোর্টের কাছাকাছি কোনো একটা এরিয়াতে, শুধু আমি এতটুকুই বলছি। তো সেখানে উনি ওনার পুরান ঢাকা থেকে অফিস করতে হতো। পুরান ঢাকায় উনি উঠেছিল, মানে উনি গ্রামের থেকে এসেছিল। তো পুরান ঢাকাতে ওনার এক আত্মীয়র বাসায় উনি উঠেছিলেন। তো দেখা যেত যে প্রতিদিন ওনার যেহেতু উত্তরে আসা যাওয়া করা লাগতো, কষ্ট হয়ে যেত। তো এয়ারপোর্টের আশেপাশে উনি বাসা খুঁজছিলেন। তো সেখানে বাসা খুঁজতে খুঁজতে যখন তিনি হয়রান, তখন একদিন ওনার এক অ্যাপার্টমেন্টের এক ম্যানেজারের সাথে ওনার পরিচয় হয়, এবং সেই ম্যানেজারকে উনি বলে যে বিবাহিত মানুষ, ওনার এক রুমের বাসা হলে এক রুমের বাসা হলে ওনার জন্য এনাফ, এটা দরকার। তো সেই অ্যাপার্টমেন্টের ম্যানেজার প্রথমে উনি বলতেছে যে দেখেন, অ্যাপার্টমেন্টে এরকম মুহূর্তে কোথাও খালি নেই, কোনো ফ্ল্যাটও খালি নেই। তো আপনি যদি চান তো আপনাকে একটা ছোট্ট একটা বাড়ির ব্যবস্থা করে দিতে পারি, যেটা দোতলা বাড়ি। তখন সেই রাশেদ ভাই উনি বলতেছে যে আসলে দেখেন, বাড়ির ব্যবস্থা করে তো লাভ নাই, কারণ আমি তো ফ্ল্যাট ভাড়ার বেশি নির্দিষ্ট টাকার অ্যামাউন্ট আছে, সেই বাড়ি নেওয়ার ক্ষমতা, দোতলা বাড়ি নেওয়ার ক্ষমতা তো আমার নাই। তখন সেই ম্যানেজার বলতেছে যে দেখেন, এই একটা দোতলা বাড়ি আমার বাড়ির কাছাকাছি আছে, সেটা একটু পুরানো বাড়ি, কিন্তু এখানে আসলে কেউ থাকেও না। আর সমস্যা নাই, আপনি এখানে ওই ফ্ল্যাটে যে ভাড়া দিতেন এখানে সেম ভাড়া দিলেই হয়। আপাতত এখানে থাকেন, পরে আমি যদি কোনো ফ্ল্যাট আমার খালি হয় তাহলে আমি ওইখানে আপনাকে ভাড়ার ব্যবস্থা করে দিব। তো রাশেদ ভাই উনি ফ্ল্যাটটা দেখতে যাবেন। এটা ছিল পুকুর পাড়ের মধ্যেই, একটা বাসার যে অ্যাপার্টমেন্টের ম্যানেজার ছিল ওনার বাসাটা পার হয়ে একটু পুকুর পাড়ের পাশেই একটা দোতলা পুরানো বাড়ি ছিল। বাড়িটা খুব স্যাঁতস্যাঁতে একটা বাড়ি ছিল, এবং দেখে বোঝা যাচ্ছিল যে এখানে অনেকদিন ধরে কেউ হয়তো আসে না। তো রাশেদ ভাই উনি বাড়িটা ঢুকে দেখতেছে যে 60-70 দশকের বাড়িগুলো যেরকম পুরানো আমলের কারুকার্য করা ছিল সেরকম কারুকার্য করা। তো একতলায় আসলে উনি ঢুকেই দেখা যায় আসলে থাকার অবস্থা নাই, দোতলাতেই ওনার থাকতে হবে। দোতলাটা বেশ বড় বড় 2-3টা রুম ছিল। তো রাশেদ ভাই ওনার পছন্দ হয়, এবং সেই অ্যাপার্টমেন্ট ম্যানেজার বলতেছে দেখেন, এই বাড়ির মালিক যিনি, ওনার কাছ থেকে আমি 3 বছর আগে বাড়িটা খুব কম দামে কিনি, কারণ উনি বিদেশ চলে যাবে দেখে এই বাড়িটা কম দামে বিক্রি করে দিয়ে চলে গেছে। আর এটাতে আমি আসলে কিছু করা হয় নাই, কারণ সেই মুহূর্তে আমার টাকা পয়সা খুব একটা ছিল না। তো আপাতত আপনি এখানে উঠেন, আপনার ওয়াইফ এবং বাচ্চাকে নিয়ে উঠেন, থাকেন এখানে, থাকা শুরু করেন। তো কয়েক মাসের অ্যাডভান্স দিয়ে রাশেদ ভাই সেই বাসায় উনি থাকা শুরু করেন। পরের সপ্তাহে তিনি এসে পড়েন, ওনার ওয়াইফ নিশো এবং ওনার যে ছোট ছেলে ছিল সামিন, তাকে নিয়ে এসে পড়েন। তো ওনারা যখন থাকবে, তো সারাদিন এরকম বাসা গুছানো হয়। গোছানোর পর রাশেদ ভাই উনি যখন রাতে ঘুমাবেন, তো ঘুমানোর একটা পর্যায়ে মিডনাইটের দিকে দেখা যাবে সম্ভবত তখন 2টা কি 3টা বাজে। তো উনি ঘুমের থেকে একটু ওনার ঘুমটা ভেঙেছে, যে উনি ফিল করছে যে ওনার ওয়াইফ ঘুম থেকে উঠে হয়তো পাশের রুমে যে টয়লেটটা ছিল সেখানে গিয়েছে। তো রাশেদ ভাই হয়তো উনি কোনো একটা কাজে ওয়াইফকে ডাকবে, তো উনি অপেক্ষা করছিল কখন ওনার ওয়াইফ আসবে। তো উনি হঠাৎ করে যখন উনি এক কাত হয়ে শুয়েছিল, অপর কাত হতেই দেখতেছে যে ওনার ওয়াইফ ওনার পাশেই। তো উনি ওনার ওয়াইফকে ধাক্কা দিয়ে বলতেছে যে তুমি কখন বাথরুম থেকে আসলা? তখন ওনার ওয়াইফ বলতেছে ঘুমের মধ্যেগুলো কী বলতেছে, আমি তো উঠিই নাই ঘুম থেকে। তখন রাশেদ ভাই এটা বলার পর বলতেছে যে আমি তাহলে দেখলাম যে কে একজন ওয়াশরুমে গেল তোমার মতো।
তো উনি আবার নিজে নিজে বলতেছে হয়তো ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি, আজকে সারাদিন ব্যস্ত ক্লান্ত ছিলাম, বাসা চেঞ্জ করলাম, আচ্ছা ঠিক আছে ঘুমায় যাই। তো ওনারা পরের দিন তো ঘুমায় যায়। ঠিক পরের দিন সেম হুবহু রাত্রেবেলা উনি রাশেদ ভাই উনি ঘুমানোর কিছুক্ষণ পরেই পাশে যে ওনার ড্রয়িং রুম ছিল সেখান থেকে চেয়ার টানা সামিনও বলতেছে যে ওনাকে কি যেন একটা দেখছে, ওকে হাতে এরকম সুশ্রুই দিচ্ছে। তো এটা বলার পর রাশেদ ভাই বলতেছে দেখো মনে হয় এই বাসায় কিছু একটা আছে বা কোনো একটা কিছুর এখানে মানে চলাচল আছে, আমরা এরকম আমিও ফিল করলাম রাত্রেবেলা এরকম আওয়াজ হচ্ছে, দেখলাম তুমি ওয়াশরুমে গেছো এরকম। তো নিশু ভাই বলতেছে দেখো যেহেতু আমরা বাসায় অ্যাডভান্স দিয়ে দিয়েছি তো দরকার নাই, যেটা ঘটার ঘটুক, আমাদের তো কোনো ক্ষতি করতেছে না, আমরা তো মাত্র 2-3 দিন হয়ে এখানে আসছি, তো হোক ঘটনাগুলো দেখি আর কি হয় সামনের দিকে। আর তুমি অ্যাপার্টমেন্ট ম্যানেজার যিনি যার বাসা এটা, ওনার সাথে একটু কথা বললে ব্যাপারে। তো রাশেদ ভাই দেখতেছে যে আসলে দিন যতই যাচ্ছে কিছুটা ওনাদের বাসায় ওনারা ফিল করতে পারে যে কিছু একটা আছে, কিন্তু ওনারা আসলে দেখতেছে কোনো ক্ষতি হচ্ছে না। তো ওনারাও ভাবতেছে যে দিন যাক দেখি সামনে কি হয়, সামনের মাসে ভাড়া দেওয়ার সময় হয়তো সেই অ্যাপার্টমেন্ট ম্যানেজার ওনাকে জানাবে আর কি ব্যাপারটা। তো এরকম ঘটার পরে তো কয়েকদিন পরে রাশেদ ভাইয়ের একটা চাচাতো ভাই উনি ঢাকা শহরে আসেন কোনো একটা কাজে। তো সেই মুহূর্তে রাশেদ ভাইদের বাসায় এরকম উনি আসবে। তো আসার পরে সেই চাচাতো ভাই রাতে ওনারা সারাদিন ঘুরতে যায়, সেই চাচাতো ভাইকে নিয়ে রাত্রেবেলা যখন ওনারা খাওয়া দাওয়া করে যখন বসবে তো গল্প করতেছিল। তো গল্প করে একটা পর্যায়ে এইসব কথাই ওনাদের মধ্যে হচ্ছিল যে বাসায় কিছু একটা এরকম থাকতে পারে বা আছে। তো চাচাতো ভাই এগুলো আসলে উনি এগুলোকে পাত্তা দেয় না। তো উনি ড্রয়িং রুমে শুয়েছিল। হঠাৎ করে রাত্রে 1টা কি 1:30 বাজবে, তখন সেই চাচাতো ভাই হঠাৎ করে চিৎকার করে কান্নাকাটি করতেছে এবং এত জোরে কান্না করতেছিল যে নিশো ভাবি এবং রাশেদ ভাই ওনারা তাড়াতাড়ি যায় সেই রুমে, বলতেছে যে তোমার কি হয়েছে, কান্নাকাটি করতেছো কেন? তখন সেই চাচাতো ভাই বলতেছে যে ভাবি আমি কি দেখলাম কিছুই বলতে পারবো না, আপনার এই রুমে থাকেন। তো রাশেদ ভাই তখন কিছুটা বুঝে যে হয়তো খারাপ কিছু দেখছে এবং সে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য মানে অনেকক্ষণ বসেছিল। তো সে একটা পর্যায়ে রাশেদ ভাই ওনার সেই চাচাতো ভাইকে বলতেছে যে তুমি কি দেখছো একটু খুলে বলো। তখন সেই ভাই বলতেছে যে আমি যখন ঘুমাইছিলাম মানে একটু চোখটা মেলে দেখি যে সামনে কি যেন একটা দাঁড়ায় আছে। তো সে বলতেছিল আমি প্রথমে ভাবছিলাম যে আমি স্বপ্ন দেখতেছি নাকি, যখন আমি একটু উঠে বসলাম তখন দেখতেছি বাইরে থেকে আবছা আলো আসতেছে এবং একটা মূর্তির মতো 10 ফিটের মতো হাইট হবে সে দাঁড়ায় আছে, এবং আরেকটু যখন আলো একটু বাড়লো তখন দেখতেছি যে এই মূর্তিটা একটা অবয়ব নিয়ে আসছে এবং ওর মাথা থ্যাতলানো এবং মনে হচ্ছে যে ওই শরীর থেকে সব কিছু খসে পড়তেছে। এবং এটা আমি যখন স্পষ্ট দেখি তখন আমি চিৎকার দিই এবং আমার এই তো আপনারা আসলেন, এখন সঙ্গে সঙ্গে দেখি ওটা নাই, চলে গেছে। তো সেই ছেলে নাকি প্রচণ্ড ভয় পায় এবং সে নাকি সেই রাতে নাকি রাশেদ ভাই ওর সাথেই ছিল। খুব ভোরেই ছেলেটা চলে যায় এবং যাওয়ার সময় বলে যায় যে ভাইজান আপনি যদি কিছু মনে না করেন একটু এ বাসায় একটু হুজুর টুজুর দেখেন, মানে হুজুর নিয়ে আসেন, দেখেন যে আসলে এখানে কোনো সমস্যা আছে নাকি, আর নাহলে আপনি এখান থেকে চলে যান। তো যাই হোক তারপর রাশেদ ভাই তার পরের দিনই উনি বাড়িওয়ালার সাথে দেখা করেন এবং বাড়িওয়ালাকে মানে যিনি অ্যাপার্টমেন্ট ম্যানেজার ছিল তার সাথে দেখা করেন এবং বলতেছে যে আপনাদের বাসায় ভাই কোনো সমস্যা আছে নাকি, কারণ আমি থাকার পর থেকেই মানে বেশ কিছু সমস্যায় পড়তেছি, দেখা গেলো যে সপ্তাহখানেক ছিলাম, এর মধ্যে কয়েকবার আমি ফিল করলাম যে অনেক কিছু আছে এবং এরকম গত রাতে আমার চাচাতো ভাই জিনিসগুলো দেখলো। তখন সেই অ্যাপার্টমেন্ট ম্যানেজার বলতেছে যে দেখো রাশেদ আমি আসলে কি বলবো, এই বাসাটাতে আমি অনেক আগে কিনছিলাম কিন্তু গত 3 বছরে 11টা পরিবার এখানে থেকে বাসা চেঞ্জ করে চলে গেছে, বেশি দিন টিকতে পারে নাই। কিন্তু তোমাকে দেখলাম তুমি প্রায় সপ্তাহখানিক পর আমাকে এই ঘটনা বলতেছো, কিন্তু আগে যারা ছিল তারা 2-3 দিনের মাথায় চলে গেছে। তো রাশেদ ভাই বলছে দেখেন আমার তো কোনো ক্ষতি করে নাই, কিন্তু এখন আমি কি করবো, আমি তো এখানে থাকাটা আমার জন্য ঠিক হবে নাকি। তখন সেই ম্যানেজার বলছে দেখো তোমার যদি ক্ষতি না করে থাকে তুমি থাকতে পারো, আর বেশি সমস্যা হলে আমাকে জানাও, আর একদিন সময় করে দরকার আমরা হুজুর এনে দেখাবো যে আসলে কোনো সমস্যা এখানে আছে নাকি। তো যাই হোক এটা তো ঘটতে থাকতেছে, মানে এটা তো মানে ওনারা তারপর তো থাকা হচ্ছে, ওনাদের কোনো সমস্যা হয় নাই। তো এর মধ্যে কয়েকদিন পরে রাশেদ ভাইয়ের ওয়াইফ মানে নিশো ভাবি ওনার খালাতো বোন কোনো একটা জরুরি কাজে আসে, এক রাতের জন্য ওনাদের বাসায় থাকবে। তো ওই আপু উনি যখন বাসায় আসেন গভীর রাতে উনি হয়তো পানি খাওয়ার জন্য উঠবে, তো উনি ড্রয়িং রুমে শুয়েছিলেন, তো উনি ডাইনিং রুমে যাবে। তো ডাইনিং রুমে বেসিনে উনি কোনো কারণে হাত ধোবে, তখন আচ্ছা আলো ছিল, আসলে রুমের লাইটটা এরকম জ্বালানো ছিল না, তো পাশেই নাকি বারান্দার মতো ছিল। উনি গিয়ে দেখতেছে বেসিনের ঠিক পাশেই ঠিক একই অবস্থা, অর্ধেক মাথা থ্যাতলানো কিন্তু একটা মূর্তির মতো একটা ছায়া কিছু একটা উনি দেখতে পারছে, এবং ঠিক ওনার একই অবস্থা, উনি খুবই জোরে চিৎকার করে এবং সেই রাতে আবার রাশেদ ভাই এবং ওনার
স্ত্রী তাড়াতাড়ি দৌড়ায় যায় এবং বলতেছে কী দেখতেছো, তখন তোমার মানে কী দেখতেছো, তোমার কী সমস্যা হয়েছে। তখন সেই নিশু ভাবির খালতো ভননি বলতেছে যে এখানেও খারাপ কিছু একটা আছে, আমি দেখছি এখানে মাথা থেতলানো এবং আমার খুব খারাপ লাগতেছে, তোমরা তাড়াতাড়ি আমাকে রুমে নিয়ে যাও। এটা বলতে না বলতে সেই খালতো বোনটাকে উনি প্রায় অজ্ঞানের মতো হয়ে যায় এবং ওনাকেও ঠিক পরের দিন এরকম ওনার বাসায় পাঠিয়ে দেওয়া হয় এবং উনি তো মানে এরকম ঘটনা ঘটার পর বাসার মোটামুটি ওনাদের পরিবারের সবাই জেনে যায়। আর রাশেদ ভাইয়ের আব্বা মা তো গ্রামেই থাকে, ওনারাও জেনে যায় যে এরকম কিছু একটা তুই বাসায় আসে। তো মোটামুটি যখন সব আত্মীয় স্বজন জেনে যায় তো বলতেছিল যে এখানে থাকার আর কি দরকার। আর রাশেদ ভাই এখানে একটু উনি সমস্যা পড়ে গেছিলো যে উনি তো কিছু দিনের জন্য অ্যাডভান্স দিয়ে দিয়েছিল এই বাসার। তো যাই হোক, রাশেদ ভাই এখন ঠিক করে ফেলে যে উনি হুজুর আনবেন কয়েকদিনের মধ্যে। তো এগুলো নিয়ে ওনার যখন মানে দিন যাচ্ছিল, ঠিক তার কয়েকদিন পরে রাশেদ ভাই উনি অফিসে, তখন বিকেলে ওনার কাছে একটা ফোন আসে। তো ফোন আসার পরে ফোনের ওপার থেকে ওনার ওয়াইফ নিশু ভাবি খুব কান্নাকাটি করতেছিল এবং চিৎকার করতেছিল এবং বলতেছে তুমি তাড়াতাড়ি বাসায় আসো, বাসায় খুব সমস্যা হয়েছে। তখন রাশেদ ভাই উনি বাসায় যখন কাছাকাছি যায়, গিয়ে দেখতেছে বাসার ওখানে পুলিশ ভরা, মানে পুরা ঘর ভর্তি পুলিশ। তো পুলিশ থাকার পর উনি দেখতেছে ড্রয়িং রুমের মধ্যে সোফায় ওনার ওয়াইফ এবং ওনার ছোট বাচ্চা সামিন ওরা বসে আছে এবং কাঁদতেছে। এবং রাশেদ ভাই আসার পর খুব জড়ায় ধরে খুব কান্নাকাটি শুরু করে ওনার ওয়াইফ। তো পুলিশ অফিসার বলতেছে যে হ্যাঁ রাশেদ সাহেব, আপনার ওয়াইফকে শান্ত করেন, এরকম হইতেই পারে, আত্মরক্ষার জন্য এরকম করছে, এটা স্বাভাবিক, এটা হইতেই পারে, ওনাকে টেনশন করতে মানা করেন, সব সমস্যার সমাধান আমরা করতেছি। আর পুলিশ বলতেছে যে আসলে আপনার বাসায় চোর ঢুকছিল, চোরটা সম্ভবত নেশা করতেছিল এবং চোরটাকে আপনার বই এমনভাবে মারছে যে ওর এখন প্রায় মৃতপ্রায় একটা অবস্থায় আছে। তো সমস্যা নেই, আমরা দেখতেছি, ওকে হসপিটাল নিয়ে গেছি, টেনশন করবেন না। তো রাশেদ ভাই একটু চিন্তায় পড়ে যায়, উনি বলতেছে যে আমি এত বছর বিয়ে হইলো, যেখানে আমার বউ একটা তেলাপোকা পর্যন্ত ভয় পায়, সে তো এরকম নেশাকর চোরকে মারবে, তা আদমারা করে ফেলবে, এটা তো হওয়ার কথা না। তো যাই হোক, পুলিশ চলে গেছে। চলে যাওয়ার পর রাশেদ ভাই ওনার ওয়াইফকে সান্ত্বনা দিচ্ছিল। পরে রাতে যখন সব কিছু স্বাভাবিক হয় তখন নিশু ভাবি রাশেদ ভাইকে জানায় যে দেখো, দুপুরের পর আমি খাওয়া দাওয়ার পর যখন তোমার ছেলেকে নিয়ে শুয়েছিলাম, তখন হঠাৎ করে পাশের রুম থেকে একটা আওয়াজ পাই যে কিছু একটা হয়তো পড়ে গেছে। তো দরজা ভাঙার, এরকম অনেকটা দরজা ভাঙার মতো একটা আওয়াজ। তো তখন নিশু ভাই বলতেছে যে আমি পাশের রুমে গিয়ে দেখতেছি যে মুখোশ পরা একটা লোক ছুরি নিয়ে ঘরে ঢুকছে এবং কিছুক্ষণের মধ্যে দেখলাম যে আমাদের যে ঘরটা একটু মানে একটা ঘর না আমাদের ছিল, যে একটু মানে দিনের বেলা একটু অন্ধকার ছিল। তো সেই ঘরে উনি দেখতেছে চোরটা যখন ওই ঘরে ঢুকবে তখন উনি নিশ্চয়ভাবে খেয়াল করে যে 10 ফুট উচ্চতার একটা মূর্তি, যেটা খুব বিভৎস চেহারা ছিল, যেটা হালকা আলোতে বোঝা যাচ্ছিল। আবার ঠিক সেম ওনাদের যে আগে দুজন আত্মীয় এসে বলছিল যে মাথার এক পাশ থ্যাতলানো, ঠিক সেম এরকম থ্যাতলানো, যে ওই চোরটাকে জোরে 2-3 বার আছাড় মারতেছিল এবং শেষবার যখন আছাড় মারে তখন চোরটা একবার বেসিনের মধ্যে বাড়ি খেয়ে তার মাথা দিয়ে রক্ত পড়তেছিল। এবং সেই নিশুভাবে এগুলো দেখার পর ভয়ে তিনি 999-এ পুলিশকে ফোন দেন এবং সব কিছু জানান। তখন পুলিশ আসে এবং আসার পর পুলিশ দেখে এই অবস্থা এবং পুলিশ বুঝে যায় যে এটা দেখে যে এটা চোর এবং ওটার বাসার মানে কোনো অংশ মানে কাটা ছিল, মানে ওই অনেক সময় হয় না যে বারান্দার রড ভেঙে আসছে। তো পুলিশ তখনই বুঝেছে এই কারণে যে হয়তো এটা চোর ছিল। তো যাই হোক, এটা বলার পর তো রাশেদ সাহেব এখন ঠিক তার পরের দিনই উনি ওনার স্ত্রীকে এবং ওনার ছেলেকে আত্মীয়ের বাসায় পাঠায় দেয়, যে আত্মীয় ওনার পুরান ঢাকায় ছিল, এবং বাড়ির ম্যানেজারকে ডাকে। এবার উনি সিদ্ধান্ত নেয় যে আজকে হুজুর আনবে এবং উনি হুজুর আনে রাশেদ ভাই সেই ম্যানেজারের মাধ্যমে। তা আনার পর হুজুর এসে রাশেদ ভাই সহ সে অ্যাপার্টমেন্ট ম্যানেজার সহ ওনারা বাসার চারপাশে পানি ছিটিয়ে দেয় এবং পরা পানি ছিটিয়ে দেয়। এবং কিছুক্ষণ পর হুজুর বের হয়ে আসার পর সেই রাশেদ ভাই এবং ওনার যে সে বাড়ির মালিক ছিল ওনাদেরকে বলতেছে, দেখেন এই বাসায় কারিন আছে এবং অন্যান্য জিনের অস্তিত্ব থাকতে পারে, যত দ্রুত সম্ভব আপনি একজন আলেম আনেন, আর যদি আলেমটা না আনতে পারেন তাহলে কিন্তু এখানে খুব সমস্যা হবে, কারণ এখানে যে রাশেদ সাহেবের সন্তান আছে ওনাকে সম্ভবত কোনো একটা জিন ওর উপর মাঝে মাঝে ভর করে, তো ছেলেটার খুব ক্ষতি হবে, দ্রুত পারলে আপনারা এখানে আলেম আনার ব্যবস্থা করেন। তো তখন সেই রাশেদ ভাই ভাবে যে ওনার বাড়িতে যেখানে ওনার থাকেন, ওনার স্থায়ী বাড়ি যেখানে গ্রামের বাড়ি, ওখানে এক বড় আলেম আছে ওনাদের পরিচিত। তো সেই আলেমকে খবর দেয় এবং সেই আলেম উনি আসেন এবং সে তখন রাশেদ ভাইয়ের স্ত্রী এবং ওনার সন্তান ওনারাও আসেন। তা আসার পরে রাশেদ ভাই সেই হুজুরকে সবকিছু জানায় এবং হুজুরও পুরোটা বাড়ি আবার উনি আলেম পুরোটা বাড়ি আবার উনি ঘুরে ফিরে দেখার পরে সে বলতেছে যে দেখো, আসলে একটা সত্য কথা বলছে, আগে যারা হুজুর আসছিল যে এখানে
কারিনের আসক্তি রয়েছে এবং তোমার সন্তানকে রুকাইয়া করে এরপর কারিনকে বশে আনতে হবে, না হয় তোমার সন্তানের খুব ক্ষতি হবে। এরপর সামিনকে তুমি মানে ওনার সন্তান আশিফের সন্তান ওকে 3 দিন পর রুকায়া মানে 3 দিন রুকায়া করার পর হুজুর বলে যে পরের শুক্রবারে রাতে আমি আসনে বসবো এবং রাশেদ ভাইকে বলে যে তুমিই থাকবা এবং তোমার যে বাড়ির ম্যানেজার বা এখানে যে মালিক আছে যিনি ওনাকে আসতে বলবা। তো তারপর হুজুর শুক্রবার আসে, আরও 2 জনকে হুজুরকে নিয়ে আসে এবং ওনার রাশেদ ভাইয়ের যে ড্রয়িং রুম ছিল এখানে বাতি নিভিয়ে ওনারা মাদুর বিছায় বসেন এবং সাথে তো বাসার সবাই ছিলই। তো অনেক কাজকর্ম এরকম ওদের ব্যক্তিগত হুজুর কিছু কাজকর্ম করেন সেখানে এবং করার পরে উনি বাড়ির বিভিন্ন জায়গায় ঘুরতে থাকেন এবং উনি ওনার পরা পানি ছিটায়। তো পুরাটা বাড়ি নাকি কিছুক্ষণের মধ্যে নাকি মানে এমন একটা অবস্থা যে চারপাশে মানে চিৎকার হচ্ছিল এবং মনে হচ্ছে যে বাসাটা কেঁপে কেঁপে উঠতেছে। রাশেদ ভাই এবং ওনার ওয়াইফ ওনার খুব ভয় পাচ্ছিল। তো একটা পর্যায়ে ওনারা আশেপাশে তো খুব নির্জন ছিল বাড়িটার, যদি বলেছিলেন যে পুরনো একটা বাড়ি, তো মানে শিয়াল কুকুর ডাকলে যেরকম আওয়াজ হয় এরকম নাকি আওয়াজ হচ্ছিল। পরে হুজুরের আসরে বসার পরে কারিন এবং তার জিন অন্যান্য যারা আছে সব ডাকতে থাকেন হুজুর। তো একটা পর্যায়ে ড্রয়িং রুমে একটা আবছা আলো আসে এবং একটা মূর্তির মতো দেখা যায় এবং মানে নিশো যে বর্ণনাটা মানে রাশেদ ভাইয়ের ওয়াইফ নিশোভাবে যে বর্ণনাটা দিয়েছিল ঠিক সেই বর্ণনার সাথে এই মূর্তিটা মিলে যাচ্ছিল। মানে ঠিক এটা দেখার সাথে সাথে আরো 4-5টা ছায়া আশেপাশে নাকি ভেসে উঠে এবং উঁচু আওয়াজে বলতেছে যে বেরিয়ে যা, এই বাড়ি থেকে বেরিয়ে যা, তোরা যেই কাজই করিস তোরা সফল হবি না। তো মানে সে মানে হচ্ছে না এটাও বলতেছিল যে আমি আমার প্রতিশোধ নিয়ে যে এখান থেকে যাব। তো হুজুর উনি বলতেছে যে কে তুই, তোর সমস্যা কি, তুই এখানে কি সমস্যা করতেছিস, মানে তুই এখানে ভয় দেখাস। অনেক যখন তর্কতর্কি হচ্ছিল সে একটা মুহূর্তে কারিনটা বলে উঠে যে আমার নাম মুস্তাকিন, 40 বছর আগে আমাকে এই বাড়িতে হত্যা করা হয়, তখন তখন থেকে আমি এখানে আছি আর আমি এখানে কখনো প্রতিশোধ না নেওয়া পর্যন্ত যাব না। তো হুজুর বলতেছে যে তোকে কে হত্যা করছে, সব উল্টাপাল্টা তুই কথা বলছিস কেন? তখন সেই কারিন বলে যেখানে সালামত নামে একজন লোক আছে, সেই লোকটাই আমাকে এখানে আমার বুকে ছুরি ঢোকে আমাকে মানে হত্যা করে এবং আমাকে এই বাড়ির নিচেই উনি একটা মেঝেতে আমাকে টুকরা টুকরা করে পুঁতে রাখে। তখন বাড়ির যে মালিক যিনি বাড়িটা পরবর্তীতে কিনেছিলেন, যে অ্যাপার্টমেন্ট ম্যানেজার, তিনি একটু ভয়ে ভয়ে এই সালামত নামটা শুনে একটু ভয় পেয়ে যায় উনি প্রচণ্ড, এবং উনি তখন নিজের থেকেই বুঝে যায় যে সালামতটা ছিল যে যার থেকে উনি বাড়িটা কিনেছিল সেই লোকের ছোট ভাইয়ের নাম ছিল সালামত। তো এটা বলার পর সে হুজুর বলেন যে তোর প্রতি মানে সে জিনকে বলতেছে যে ঠিক আছে তোর প্রতি তো অবিচার করা হয়েছে, এটা মানলাম, তো এখন কি করলে তুই বাড়ি ছাড়বি? তো কারিন নাকি কোনোভাবেই রাজি হচ্ছিল না। অনেকক্ষণ ওরা নাকি একসাথে মানে ওরা মানে সেই জিন এবং সেই আলেম মানে হুজুর ওরা নাকি ঝগড়া করছিল। তো ওইটা নাকি আবার রাশেদ ভাই বিস্তারিত কি হয়েছে সেটা যিনি আমাকে ঘটনাটা বলেছেন ওনাকে সম্পূর্ণ জানায় নাই। তো উনি একটু মানে ওগুলা ইগনোর করেছেন, কিন্তু একটা পর্যায়ে নাকি কারিনের সাথে যখন অনেক কথা কাটাকাটি হয়, তো সব কারিন বলে যে আমার সাথে যে ছায়া মানে আমার সাথে যে জিনগুলো আছে তাদের সাথে আমি একসাথে কথা বলবো, কথা বলে আমি জানাবো যে এখানে কিভাবে আমরা এখান থেকে একসাথে যেতে মানে আমরা এখানে কিভাবে মানে কিভাবে যাব সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি। মানে সে হুজুরকে সেই জিনগুলো বলতেছিল, কারিন বলতেছিল। তখন কিছুক্ষণ পর সেই কারিন বলতেছে ঠিক আছে আমি আমার সাথে যারা আছে ওদের সহ আমি চলে যাব, কিন্তু এর বিনিময়ে আপনাদের একটা কাজ করতে হবে। আপনারা 100 জন এতিমকে 2 বেলা খাওয়াবেন এবং 10 জন মিসকিনকে 1 মাসের জন্য ওদেরকে খাওয়া দিবেন। আর বাড়ির সামনে যে পুকুর আছে এখানে মাঝরাতের দিকে আমাদের জন্য কিছু খাওয়া দাওয়া রেখে যাবেন, তাহলে আমরা বাড়ি ছেড়ে চলে যাব। এটা ওই জিনগুলা ছিল এবং ওরা তো সবাই বললো, কারিন বললো, এবং দেখা যাচ্ছিল যে এটা বলার পরও সে কারিন নাকি অনেকক্ষণ ধরে চুপ করে বসে আছে এবং মানে সে নাকি অনেক বাজেভাবে আওয়াজ করতেছিল, মানে অনেকটা বিড়াল রাগ করলে যেরকম আওয়াজ করে সেরকম আওয়াজ করতেছিল। তো যাই হোক জিনদের এই শর্তে তো সে আলেম রাজি হয় এবং সেই অ্যাপার্টমেন্ট ম্যানেজার বলে যে ঠিক আছে আমার কোনো সমস্যা নেই, যেহেতু এখানে একটা খারাপ কিছুর আসর আছে আমি এগুলো সব করতে রাজি আছি। তারপর তো ওনারা নাকি এইসব কাজগুলা পরে সম্পন্ন করেন। আর রাশেদ ভাই তার পরবর্তীতে সেই হুজুর বলে দেয় যে আপনি বাসা থেকে এখানে চলে যান, যদি বাসাটা সমস্যা আছে। সে অ্যাপার্টমেন্টের ম্যানেজারও বলে ঠিক আছে আপনি অ্যাডভান্স নিয়ে কোনো সমস্যা করা লাগবে না, যেহেতু বাসাটায় সমস্যা আছে আমি আপাতত এখানে আগে এই যে সমস্যাগুলো সেগুলো একটা সমাধান করি, তারপরে দেখা যাক পরে কী করা যাবে। তো এরপরে নাকি সেই ম্যানেজার ওনার হুজুর আলেম বা সেই আলেমের মাধ্যমে সেই কাজগুলো সম্পন্ন করেন যেগুলো যে জিন বলেছিল, এবং তারপরে ওই বাসায় নাকি আর সমস্যা হয় না। রাশেদ ভাই উনি তো ওনার কলিগকে মানে যিনি আমাকে ঘটনা শেয়ার করেছেন ওনাকে এই কথা ঘটনাগুলো বলেন।
তো এটাই আসলে আপনাদের সামনে শেয়ার করা, এটা একটা বাস্তব ঘটনা দেখে আমি শেয়ার করলাম। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়। যদি ভালো লাগে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি মাজারুল ইসলাম শাওন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটি যিনি শেয়ার করেছেন ওনার নাম উন্মা, ওনার বাসা মানিকগঞ্জে। ঘটনাটি ঘটে মানিকগঞ্জের ঠিক পাশের এলাকায়, এলাকাটির নাম শিবালয়। এই ঘটনার যে মুখ্য চরিত্র তার নাম হচ্ছে রোহান। রোহানের পরিচয় আসা যাক। রোহানরা 3 বোন 1 ভাই। রোহানের 3 বোনই বড়, রোহান সবার ছোট, এবং 3 বোনেরই বিয়ে হয়ে গেছে, এবং বাসায় শুধু রোহান এবং রোহানের বাবা মাই থাকে। ঘটনাটি গত মাসের 23 তারিখ অর্থাৎ 23শে আগস্ট। রোহান বেড়াতে যায় তার বড় বোনের শ্বশুরবাড়ি নবাবগঞ্জে। তার বড় বোনের এক দেবর আছে যার নাম মাহিন। সে এবং রোহান সমবয়সী। বলে রাখা ভালো, তারা দুজনই এইচএসসি পরীক্ষার্থী। তো যেদিন নবাবগঞ্জ পৌঁছায় রোহান, সেদিন রাতের বেলা খাওয়া দাওয়া করার পর তারা দুজনই বিছানায় শুয়ে মোবাইল ঘাটাঘাটি করছিল। হঠাৎ রাত 11:30-12টার দিকে বিকট একটি শব্দ শুনতে পায় রোহান। তখন রোহান মাহিনকে বলে, কিসের শব্দ হইল এটা? তখন মাহিন বলে, কিচ্ছু না, ঘুমাও। রোহান বলে, না, এটা তো খুব বাজে ধরনের একটা শব্দ হইল। কিসের শব্দ বলো না। তখন মাহিন বলে, কালকে সকালে বলবো, এখন ঘুমাও। তো রোহান আর চাপাচাপি করে না, সে ঘুমিয়ে যায়। পরদিন সকালবেলা সে মাহিনকে জিজ্ঞেস করে, আচ্ছা মাহিন, কালকে রাত্রের বেলা যে শব্দটা শুনলাম এটা কোত্থেকে আসলো? মাহিন তখন বলল, সামনের বিল্ডিং এর নিচতলায় গত 1 মাস যাবৎ এক তান্ত্রিক এসে বসেছে। সে ব্ল্যাক ম্যাজিক করে। আশেপাশের লোকজন বাড়িওয়ালাকে বিচার দিলেও সেই বাড়িওয়ালা সেই তান্ত্রিককে কিছুই বলে না, কারণ নাকি সেই বাড়িওয়ালা অনেক উপকার পেয়েছে সেই তান্ত্রিকের কাছ থেকে। তো তান্ত্রিক, ব্ল্যাক ম্যাজিক এগুলো শোনার পর রোহান খুব এক্সাইটেড ফিল করে। সে সারা জীবন গল্পেই শুনে এসেছে তান্ত্রিক, ব্ল্যাক ম্যাজিক এগুলোর কথা। তাই সে মাহিনকে খুব চাপাচাপি করে, চলো মাহিন একটু দেখে আসি লোকটাকে, শুধু দেখেই চলে আসবো। মাহিন খুবই মানা করে তাকে, কিন্তু রোহানের চাপাচাপিতে সে রাজি হয়। তো সন্ধেবেলার দিকে সে আর মাহিন দুজনেই সেই বিল্ডিং এর নিচতলায় প্রবেশ করে, এবং ঢুকেই দেখতে পায় একটা রুমের দরজায় একটা পেঁচা আঁকা। তারা বুঝতে পারে যে এটাই সেই তান্ত্রিকের ঘর। প্রথমে নক করে। নক করার পর কেউ দরজা খুলে না, কিন্তু হালকা একটু প্রেস করার পর অটোমেটিক দরজাটা খুলে যায়, এবং তারা ভিতরে দেখতে পারে নিকষ কালো অন্ধকার। এবং ভিতর থেকে গমগমে গলায় এক লোক জিজ্ঞেস করে, কে বাইরে? তখন রোহান বলে, আমি। বলে, ভিতরে আয়। তোরা ভয় পেয়ে যায় এবং মাহিন বলে, ঢোকার দরকার নেই। তো রোহান বলে, চলো যাই ভিতরে। তোরা দুজনই ঢুকে ভিতরে। ঢুকে দেখে পুরাটা রুম অন্ধকার, এবং রুমের চারপাশে 4টা কোণায় কিছু আলো। এবং তাদের সামনে যে লোকটা পদ্মাসনে বসে আছে সে কোনো বৃদ্ধ লোক না, সে খুব অল্প বয়সী, 25 থেকে 30 বছর বয়স হবে লোকটার। এবং তার বাম হাতের নিচে একটি কালো বিড়াল, কালো কুচকুচে বিড়াল, অন্ধকারে যার চোখ দুটো জ্বলজ্বল করতেছে। তো সেই লোকটা রোহানকে জিজ্ঞেস করে, কি চাস? রোহান বলে, কিচ্ছু না। কয়, না, কিছু তো অবশ্যই চাস, তা না হলে এসেছিস কেন? যা, বেরিয়ে যা। তো রোহানের হাতে ঘা লাগে। সে বলে, শিখতে চাই। যখন সেই কথা বলে তখন মাহিন তার হাত চেপে ধরে, কি বলিস এগুলা? রোহান বলে, চুপ, আমি কথা বলতেছি। তখন সেই তান্ত্রিক বলে, সাহস আছে? তখন রোহান বলে, অবশ্যই। তখন লোকটা বলে, সামনে বস। তখন রোহান লোকটার সামনে বসে, এবং মাহিন পিছনেই দাঁড়িয়ে থাকে। তখন সেই লোকটা রোহানকে জিজ্ঞেস করে, কি শিখতে চাস? তখন রোহান বলে, সব শিখতে চাই, সব। বলে, তুই পারবি? কয়, হ্যাঁ পারবো। বলে, তাহলে 7 দিন এক মনে সাধনা করতে হবে।
তাহলেই ধিমার আসবে। আর ধিমার এমন একটা জীব যার কাছে তুই যা চাবি তাই পাবি, ধিমারকে দিয়ে সব কাজ করাতে পারবি। কি রাজি? তখন এই কথা শুনে রোহান খুবই এক্সাইটেড ফিল করে। সে বলে অবশ্যই, এবং বলে তান্ত্রিক লোকটা রোহানকে বলে, তো কালকে সন্ধ্যার দিকে 3টা মোরগ নিয়ে চলে আসবি। আগে চিন্তা কর পারবি কিনা, যদি পারিস, মনে সাহস থাকে, তাহলে কালকে সন্ধ্যায় 3টা মোরগ নিয়ে চলে আয়। এখন যা। পরে রোহান এবং মাহিন বেরিয়ে যায়, এবং রোহান মাহিনকে অনেক আকুতি মিনতি করে যাতে তার বোনকে এই ঘটনা না বলে। তো মাহিন বলে না। তারা চলে যায় বাসায়। পরের দিন সন্ধ্যাবেলায় রোহান একাই মাহিনকে প্রথমে বলে সঙ্গে যেতে, কিন্তু মাহিন রাজি হয় না। পরে রোহান একাই 3টা মোরগ নিয়ে চলে যায় সেই তান্ত্রিকের ঘরে। তখন সেই তান্ত্রিক বলে, যা, তোর সাহস আছে বোঝা যায়, আয় বয়। তারপর তাকে পাশে বসায়। বসানোর পর সে বলে, এই নে, একটা কাঁসার থালা দেয়, ছোট্ট একটা থালা, একটা লাল কাপড় দেয় এবং একটা সূচ দেয়, এবং বলে, রাতের বেলা গভীর রাতে এই লাল কাপড়টার উপর এই কাঁসার থালাটা রাখবি, এবং তোর বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলিতে এই সূচ দিয়ে ফুটো করে 3 ফোঁটা রক্ত এটার মধ্যে ফেলবি। আর তোকে আমি একটা মন্ত্র দিব, চোখ বন্ধ করে এই মন্ত্রটা আওড়াতে থাকবি। যখন আওড়ানো শুরু করবি তখন তোর চারপাশে অনেক কিছুই ঘটবে যাতে তুই ভয় পাবি, কিন্তু ভয় পাওয়া যাবে না এবং চোখও খোলা যাবে না। যখন সবকিছু আশেপাশে নর্মাল হয়ে যাবে, তোর কাছে মনে হবে, তখন তুই চোখ খুলবি। এই সাধনাটা তোকে 7 দিন করতে হবে। 7 দিন করার পর ধিমার তোর অনুসারী হয়ে যাবে। ধিমারকে দিয়ে তুই যা ইচ্ছা তা করাতে পারবি। তো রোহান রাজি হয়। সে সেই তান্ত্রিকের দেওয়া লাল কাপড়, কাঁসার থালা, সুই নিয়ে চলে আসে। রাতের বেলা মাহিন এবং রোহান শুয়েছিল। যখন মাহিন ঘুমিয়ে যায় তখন রোহান উঠে। আনুমানিক রাত তখন 2:40 মতো বাজে। সে প্রথমে লাল কাপড়টা রাখে, তার উপর কাঁসার থালাটা, এবং সুই দিয়ে তার আঙ্গুল ফুটো করতে প্রথমে খুব ভয় হচ্ছিল, কিন্তু তারপরও সে ফুটো করে। ফুটো করার পর 3টা ফোঁটা রক্ত সেই কাঁসার থালায় ফেলে, এবং সেই লিখে দেওয়া যে মন্ত্রটা সেটা সে আওড়াতে থেকে চোখ বন্ধ করে। ঠিক কিছুক্ষণ পর তার মনে হলো তার চারপাশ থেকে কে জানি ঘুরতেছে, প্রচন্ড জোরে ঘুরতেছে, এবং একটা গরম বাতাস তার শরীরে এসে লাগতেছে। তখন সে ভয়ে কুঁকড়ে যায়, কিন্তু চোখ খুলে না, এবং তার হঠাৎ মনে হয় কে জানি চুপচুপ করে কিছু খাচ্ছে, অনেকটা গরু যেভাবে পানি খায় তখন যে আওয়াজটা হয়, কিন্তু এই আওয়াজটা আরো তীব্র। হঠাৎ সে লক্ষ্য করে যে জিনিসটা চুপচুপ করে কিছু খাচ্ছিল সেটা তার কনিষ্ঠ আঙ্গুল জিহ্বা দিয়ে চেটে চেটে খাচ্ছে। সে মারাত্মক ভয় পায়, কিন্তু কিচ্ছু বলে না, চুপচাপ চোখ বন্ধ করে থাকে। কিছুক্ষণ পর সবকিছু শান্ত হয়ে যায়। সে চোখ খুলে, সবকিছু নর্মাল। তো সে সেই রাতে ঘুমিয়ে যায়। পরের দিন সে তার বাসায় চলে যাওয়ার জন্য পাগল হয়ে যায়, কারণ সে তার রুমে একাই থাকে, একাই সে বসে সেই সাধনা সে করতে পারবে। তো পরের দিন সে চলে যায় তার বাসায়। বাসায় চলে যাওয়ার পর সন্ধেবেলা সে বাইরে থেকে আসার পর রুমে ঢোকার পরেই তার কেমন জানি একটি শরীরের মধ্যে একটি ভয় কাজ করতেছিল, এবং সে একটা আওয়াজ শুনতে পায় তার বারান্দা থেকে। কে জানি যদি কেউ হাড় কড়মড়িয়ে চাবিয়ে খায় যে আওয়াজটা হয়, ঠিক ওই রকমের আওয়াজ। তো সে প্রথমে ভয় পায়, পরে সে হঠাৎ দরজায় নক শুনতে পায়, মনে করে তার মা এসেছে। সে দরজা যখন খুলতে যায়, খুলে দেখে কেউ নাই, তখন সে ভয় পায়। তারপরও সে কিচ্ছু বলে না, কিচ্ছু করে না। সময়ের নিয়মে রাত আসে। সে রাতের বেলায় আবার সেই নিয়মগুলা ফলো করে, এবং ঠিক আগের মতো ঘটনাগুলাই ঘটে। এবার তৃতীয় দিনের দিন সে খুবই দুর্বল হয়ে যায়, খুবই দুর্বল, কিন্তু তারপরেও সে ওই রিচুয়ালটা পারফর্ম করে। চতুর্থ দিন তার মা
সকালবেলা দেখতেছে রোহান ঘুম থেকে উঠতেছে না। অনেকক্ষণ দরজা ধাক্কাধাক্কি করার পর দারোয়ানকে নিয়ে আসে। দারোয়ানকে নিয়ে আসার পর দেখা যায় দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে রোহান অজ্ঞান হয়ে পড়ে আছে। পরে তাকে নিয়ে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার বলে তার রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ খুবই খুবই আশঙ্কাজনকভাবে কমে গেছে। তো তার প্রায় 1 থেকে 1.5 ব্যাগ রক্ত লাগে। তাকে বাসায় নিয়ে আসা হয়। তারপর রাতের বেলা তার মা তার সাথে ঘুমাতে চায়, কিন্তু সে রাজি হয় না। কিন্তু তার মাও নাছোড়বান্দা, সে রোহানকে ছেড়ে যাবে না। রাতের বেলা সে তার মায়ের সাথেই ঘুমায়। তার কারণে সে সেই রিচুয়ালটা আর পারফর্ম করতে পারে না ওই দিন। পরের দিন সকালবেলা রোহানের রক্তবমি শুরু হয়। তখন তাকে নিয়ে আবার যখন হাসপাতালে যেতে চায় সবাই, তখন সে বলে, না আমি যাব না, আমার ভালো লাগতেছে। তারপরও তাকে নিয়ে জোরাজোরি করা হয়। এক পর্যায়ে রোহান দুর্বল হয়ে যায় এবং সে তার মাকে সব কথা খুলে বলে। তার বাবা তখন বাসায় ছিল না। তার মা তাদের খুব পুরানো একটি দারোয়ান ছিল তাদের, সেই দারোয়ানকে ডেকে আনে এবং এই ঘটনাটা বলে যে এই অবস্থা রোহানের হচ্ছে। তখন সেই দারোয়ান বলে, আমাদের এলাকার ইমাম সাহেবকে আমি নিয়ে আসি, ইমাম সাহেব হয়তো কিছু করতে পারবে। তো সেই মাগরিবের নামাজের পর ইমাম সাহেবকে নিয়ে আসা হয়। ইমাম সাহেব ঘরে ঢুকেই রোহানের ঘরে যখন ঢুকতে যাবে, তখন সে বলে, না আমি ঘরে ঢুকবো না, ওকে বাইরে নিয়ে আসেন। তো তাকে বাইরে নিয়ে আসা হয়। বাইরে নিয়ে আসার পর তার মার কাছ থেকে আগে ইমাম সাহেব সবকিছু শুনে পরে বলে যে সেই লাল কাপড়, কাঁসার থালা এবং সুই 3টা নিয়ে আসা হোক তার সামনে। তো তার সামনে যখন নিয়ে আইনা রাখা হয়, তখন সে বিড়বিড় করে একটি দোয়া পড়ে এবং কিছুক্ষণ পর বলে, আপনার ছেলেকে তো ভোগ দেওয়া হয়েছে। তখন তার মা আঁতকে ওঠে, ভোগ মানে? তখন ইমাম সাহেব বলে, কোন এক অশরীরীর ভোগে পরিণত হয়েছে আপনার ছেলে। এটা সারানো আমার পক্ষে সম্ভব না, কিন্তু আমার এক ওস্তাদ আছে, সে সারাতে পারবে। আমি ওস্তাদের নাম্বার আপনাদের দিচ্ছি, আপনারা তার সাথে ফোনে কন্ট্যাক্ট করুন। তখন তার মা বলে, ফোনে কন্ট্যাক্ট করা লাগবে না, আপনি আমাদের তার কাছে নিয়ে যান। তো পরদিন সকালবেলা ইমাম সাহেব তাদের নিয়ে তার ওস্তাদের কাছে যান এবং ওস্তাদকে উনি আগেই বলে রাখছেন যে এই ঘটনা ঘটছে রোহানের সাথে। তো ওস্তাদ আগে থেকেই রেডি ছিলেন। তাদের একটা রুমে বসানো হয় এবং রোহানের পাশে আরেকটি ছেলেকে বসানো হয়, যে ছেলেটা মিডিয়াম হিসাবে কাজ করে। রোহানকে বসানো হয়, রোহানের মাকে বসানো হয় এবং রোহানের চাচা এসেছিলেন তার সাথে। তারা যখন বসছেন, কিছুক্ষণ পর ওস্তাদ বিভিন্ন রিচুয়াল পারফর্ম করার পর সেই ছেলেটার উপরে সেই বিধর্মী জিন, যার নাম হচ্ছে ধিমার, তাকে নিয়ে আসে। সে ধিমার আসার পর খুবই রেগে যায়। সে চিৎকার করতে থাকে এবং বলতে থাকে, আমাকে তোরা কোন সাহসে ডেকেছিস, তোদের এত সাহস? তখন ধিমারকে সেই ওস্তাদ বলেন যে, কেন এই ছোট ছেলেটাকে কষ্ট দিচ্ছ? তখন বলে, না ও তো আমার ভোগ, ও স্বেচ্ছায় আমার ভোগ হয়েছে, আমি ওকে ছাড়বো না। তখন ওস্তাদ বলে যে, ও না বুঝে করছে, তুমি ওকে ছেড়ে দাও। বলে, না। এই কথা বলে সে ওস্তাদকে বিভিন্ন ভাষায় গালাগালি শুরু করে, তুচ্ছ-তাচ্ছিল্য শুরু করে। তখন ওস্তাদ তাকে বলে যে, তুমি তাকে ছেড়ে যাবা কি না? তখন সে ধিমার বলে, অসম্ভব, তোর বাবার সাধ্য নাই আমাকে এই ছেলেটার কাছ থেকে সরায়। এই কথা বলার সাথে সাথেই ওস্তাদ সেই কাঁসার থালার ভেতর কেরোসিন ঢেলে সেই লাল কাপড়টা এবং সুইটা আগুনে পুড়িয়ে দেয়। সাথে সাথে ধিমার চিৎকার করে ওঠে বলে যে, আমার রক্ত লাগবে, তোরা যদি আমাকে রক্ত দিতে পারিস তাহলে আমি এই ছেলেটাকে ছেড়ে দেব। তখন ওস্তাদ বলে, তুই কি চাস? বলে, আমাকে 3টা কালো খাসি দিতে হবে, তা না হলে আমি এই ছেলেটাকে ছাড়বো না। তখন ওস্তাদ বলেন, আচ্ছা ঠিক আছে, তোর কথা অনুযায়ী 3টা খাসি দেওয়া হবে তোকে, তারপরও তুই এই ছেলেটাকে ছেড়ে চলে যা। তখন ধিমার বলে, আচ্ছা আগে দিয়ে নে, তারপর দেখব। তখন ওস্তাদ বলে, না, তোদের কথায় কোনো বিশ্বাস নেই, তোরা অবিশ্বাসী, তোরা ধোঁকাবাজ। সত্যি করে বল, তুই ছেড়ে যাবি কিনা?
তখন ধিমার বলে, হ্যাঁ যাব, আমাকে 3টা খাসি দিলেই আমি চলে যাব। তো কিছুক্ষণ পর সেই ধিমার চলে যায় এবং সেই যে মিডিয়াম ছেলেটা থাকে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে তার মাথায় পানি দিয়ে তাকে জ্ঞান ফেরানো হয় এবং রোহানের মা এবং ইমাম সাহেবকে ওস্তাদ পাঠিয়ে দেন এবং ওস্তাদ ইমাম সাহেবকে বাকি আর যা রিচুয়াল আছে ওগুলা শিখিয়ে দেন। পরের দিন মাগরিবের পর রোহানকে তার তাদের বাড়ির সামনের দরজার সামনে নিয়ে এসে দুধ দিয়ে গোসল করানো হয়। গোসল করিয়ে পাক পবিত্র করে তাকে ঘরে ঢোকানো হয় এবং সেই বাড়ির দরজার কাছে 3টা খাসি রেখে দেওয়া হয় এবং বলে কেউই ঘরের বাইরে বের হবেন না আজকে রাতে। তো সে রাতটা কোনো মতো পার হওয়ার পর পরের দিন সকালবেলা রোহানের মা লক্ষ্য করে রোহান আস্তে আস্তে যেন সুস্থ হয়ে উঠতেছে। এই এত সব কাহিনী কিন্তু রোহানের বড় বোন জানতো না, রোহানের মাও তার বড় বোনকে বলে নাই। তো পরদিন সকালবেলা, ওই ঘটনার পরদিন সকালে তিনি তার বড় মেয়েকে ফোন দেন। ফোন দিয়ে সব ঘটনা বলেন। বলার পর তার বোন খুব অবাক হয়ে যায়, বলে সেই তান্ত্রিক তো আজকে সকালে মারা গেছে, তাকে তাদের বাসার ছাদে পাওয়া যায় মৃত। যখন বাড়িওয়ালা ডাক্তার ডেকে আনে তখন ডাক্তার বলে তার মৃত্যু হয়েছে রক্তশূন্যতায়, তার সারা মুখ সাদা হয়ে গেছিল, তার শরীর সাদা হয়ে গিয়েছিল। তারপর ধীরে ধীরে আস্তে আস্তে রোহান সুস্থ হয়ে ওঠে। এটাই ছিল মানিকগঞ্জ থেকে পাঠানো উন্মার কাহিনী। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে এটা খুবই আনন্দের বিষয় হবে আমার জন্য। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।